একজন সেলসম্যানের যেটা সবার আগে থাকা দরকার, তার প্রফেশনের প্রতি তার অনেস্টি। যদি তুমি পার্ট টাইম চাকরি করার জন্য এখানে আসো, তাহলে এই প্রফেশন তোমার জন্য নয়। বর্তমানে স্যার বাংলাদেশের নিউট্রাসিউটিক্যাল মার্কেট কত টাকার এমনিতে থাকে? এটা আসলে 1.5 থেকে 2,000 কোটি টাকা কোম্পানি অলরেডি হয়ে গেছে। 12 জন কলিগ নিয়ে যখন আমি শুরু করি, আসলে আজকে আমার কিন্তু সব মিলে প্রায় 700 মাঠে কাছাকাছি। আর ভালো করতে না পারলে কি আমি তাকে বলবো যে তোমাকে টার্মিনেট করা হলো, অথবা তুমি রিজাইন করো, তুমি চলে যাও? এটা তো সমাধান নয় আসলে। টপ নাইন আছে। বাংলাদেশে কমন একটা সিনারিও আমি স্যার দেখি, রাত্রে 11টার পরে ম্যানেজাররা স্যার মিটিং কল করে। এই যে রাত 11টার পরে ফোন দেওয়া, এটা কি স্যার আপনি কিভাবে দেখেন, বা এটা করা উচিত কিনা? মোটেও করা উচিত নয় এটা, কারণ তার ফ্যামিলি আছেন, তার পার্সোনাল কাজ আছে। আপনার একটা কাট অফ টাইম থাকা উচিত। ফার্মাসিউটিক্যাল আর হচ্ছে নিউট্রাসিউটিক্যাল, এই দুইটার বেসিক পার্থক্যটা কি আসলে? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের আজকের সেলস লিডারশিপ একাডেমির আয়োজনে সেলস পডকাস্ট দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের অন্যতম একটা সেক্টর, যেটা হচ্ছে নিউট্রাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরের একজন দুর্দান্ত অতিথি নিয়ে আজকে বসেছি। বাংলাদেশের এই সেগমেন্টে যারা টপ বা জায়ান্ট, সেই কোম্পানির যিনি ডিরেক্টর সেলস, তিনি আছেন আজকে আমাদের সাথে। বাই দ্য ওয়ে, আমরা সবাই শুনেছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর, রাইট? এইটারই আরেকটা নতুন উদীয়মান সেক্টর হচ্ছে নিউট্রাসিউটিক্যাল সেক্টর, যেটা আগামী দিন নাকি কাঁপাবে। আসলে কাঁপাবে যে, তাহলে এটা নিয়ে তো আসলে জানা দরকার। এই সেক্টরটাতে প্রচুর মানুষ কাজ করছে, এখন প্রায় ধরা যায় যে 1,000 বা 1,500 কোটি টাকার মার্কেট এটা। আমাদের সাথে আছেন রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্টর সেলস, নান আদার দেন কামরুজ্জামান স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার স্যার আমাদের কাছকে আপনি সময় দিয়েছেন, আমরা খুব খুব কৃতজ্ঞ। আপনার এত ব্যস্ততার মাঝখানেও যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। স্যার আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, যে আমি যতটুকু জানি আপনি রোশ যে কোম্পানিটা ছিল বাংলাদেশের অন্যতম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেই কোম্পানিতে ছিলেন। সো স্যার, এটা প্রথম জার্নিটা কেমন ছিল, বা প্রথম দিনের কোনো একটা ঘটনা আমরা শুনতে চাই স্যার আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে তখন রোশ কিন্তু বাংলাদেশে ছিল অন্যতম একটা কোম্পানি তখন। এবং রোশের যে ইমেজ ছিল ওয়ার্ল্ড ওয়াইড, রোশ তো আপনি জানেনই, এটা কিন্তু মানে গ্লোবাল একটা কোম্পানি। রোশের যে ইমেজ ছিল, সেই ইমেজ কিন্তু ডক্টররা আসপেক্টে বাংলাদেশে ডক্টররা রোশকে মনে করতো আসলে সামথিং অ্যানাদার ফরম আদার্স, সামথিং স্পেশাল ফরম আদার্স। এটা কিন্তু এরকম একটা পারসেপশন কিন্তু বাংলাদেশ মার্কেটে ছিল আসলে। এবং আমাদের কিন্তু মানে রোশ বাংলাদেশে তখন যে অন্যতম সবথেকে ভালো প্রোডাক্ট যেটা ছিল আপনার, এটা থার্ড জেনারেশন মানে সেফালোস্পোরিন, আপনার রসিফিন। রোসিফিন, রসিফিন তখন কিন্তু এটা প্যাটেন্ট একটা প্রোডাক্ট ছিল তখন। তো রসিফিন তখন আসলে তো এই প্রোডাক্টের কোনো কম্পিটিটরও কিন্তু ছিল না তখন রাইট স্যার। বাংলাদেশ, যেহেতু প্যাটেন্ট করা প্রোডাক্ট। স্যার প্যাটেন্ট বলতে হ্যাঁ, আমরা যেটা বুঝি অরিজিনাল, অরিজিনাল। এরা তৈরি করছে। হ্যাঁ, এটা এই রোশ মানে এটার উৎপত্তিটা এনারা করছেন আর কি, একটা রিসার্চ করে রিসার্চ মলিকুল, প্যাটেন্ট মলিকুল তাদের, রাইট? প্যাটেন্ট মিনস এটা একটা আপ টু সার্টেন ইয়ার, এটা অন্য কোনো কোম্পানি করতে পারবে না আসলে। রাইট স্যার। দ্যাট ইজ কল্ড প্যাটেন্ট আর কি। প্যাটেন্ট এতে সেটা এই এই প্যাটেন্টটা বাংলাদেশের জন্য, সমস্ত ওয়ার্ল্ডের জন্য এটা একই কথা ছিল আর কি, একই নিয়ম প্রযোজ্য ছিল। তো তখন আসলে ডক্টর ভিজিট করাও ছিল খুব সহজ কাজ। এবং তখন ডক্টররা মানে রোশ বাংলাদেশের যারা কলিগ ছিলেন আর কি, তাদেরকে একটু অন্যভাবে ইভ্যালুয়েশন, হ্যাঁ, এভাবে করতো আর কি। সো দ্যাট ওইভাবে ওই অর্থে কিন্তু পেন আমাদেরকে তখন রোশের কিন্তু আমাদের আসেনি, করতে হয়নি। তারপরেও আসলে যখন একটা ঘটনা আমি আপনাকে বলবো আসলে, ইট ইজ মোস্ট প্রবাবলি 1996 or 7। রাইট স্যার। মানে প্যাটেন্ট পিরিয়ড 1 বছর থাকতেই কিন্তু কয়েকটা কোম্পানি এটা নিয়ে চলে আসলো। ওকে। প্যাটেন্ট পিরিয়ড তখন 1 বছর ছিল। তো যখন চলে আসলো তারা, তখন এটা তো আসলে আমরা রোজ বাংলাদেশ মনে করলাম, তো কাজটা তো আসলে সঠিক হয়নি। সঠিক হয়নি। রাইট। তারপরে বাংলাদেশের অ্যাসপেক্টে আপনি তো বুঝেনি আসলে, এটাকে মেনে নিয়েই কাজ করতে হয়েছে তখন। হ্যাঁ, তখন হঠাৎ করে মনে হলো যে আসলে আমাদের তো এই প্রোডাক্টের উপরে 90% ডিপেন্ডেন্ট আমরা। হ্যাঁ, তো এখানে তখন যখনই মানে কম্পিটিটর চলে আসে, তখন তো নানা রকম জটিলতা, নানা রকম সমস্যা তৈরি হয় আসলে। সেগুলো কিন্তু অনেক কিছু ফেস করতে হয়েছে তখন। তা আমি বলবো আপনাকে আসলে এখানে, এই যে এটা যদি বলি যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টরে
আইকন হিসাবে যদি আপনি কাউকে অ্যাড্রেস করেন, তাহলে আমি বলবো সেটা আমাদের নাসের সারিয়া জাহিদি স্যার। অ্যাবসলিউটলি স্যার। হ্যাঁ, ওনার যে বুদ্ধিমত্তা, ওই সময়কার সিচুয়েশন, হাউ টু ট্যাকেল দ্যাস সিচুয়েশন, হাউ আমাদের অনেকগুলো কলিগ তখন, হ্যাঁ, তখন মানে রসিপিয়ানের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি তখন, মানে একটা জটিল একটা পরিস্থিতি আর কি তখন। তে আমি বলবো যে জাহিদ স্যার যেভাবে এটা ট্যাকেল করে সেখান থেকে উনি ওভারকাম করে রোশকে আবার মানে উনি মার্কেটে ইস্টাবলিশ করেছেন এবং রোশ বাংলাদেশে উনি ফুল ইস্টাবলিশ করেছেন। এটা আসলে আসলে না, একটা অনন্য ডেফিনেটলি একটা স্যার, ব্যাপার আসলে, ডেফিনেটলি স্যার। এক্সিলেন্ট একটা ব্যাপার ছিল আসলে, অ্যান্ড ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাস্ক ফর হিম। রাইট স্যার, রাইট স্যার। স্যার অ্যাবসলিউটলি ইউর রাইট, বিকজ জাহিদি স্যারের নেতৃত্বের কারণেই আমরা যে রিসেন্টলি যেটা দেখছি ইভেন যে বাংলাদেশে এমএনসি গুলাকে এখন আপনাদের আয়ত্তে তো মনে হয় প্রায় 5টা কোম্পানি, রোশ, ওইদিকে আবার আসলো জেনফার, দেন আসলো রিসেন্টলি নোভার্টিস কিনে আপনারা নেভিয়ান করে ফেলেছেন। এরকম করে স্যার আপনাদের টোটাল রেডিয়ান ফার্মা। সো আপনাদের হাতে এখন বাংলাদেশের একটা বড়, যেগুলো সবই সফিস্টিকেটেড প্রোডাক্ট ফার্মা ইন্ডাস্ট্রির, আপনাদেরকে স্যার সবসময় ধরা হয় যে আপনারা একটু অনেক উঁচু জাতের লোক আর কি এই সেগমেন্টের। যেহেতু স্যার আমিও ফার্মা ইন্ডাস্ট্রির লোক, দ্যাটস আমি কথাগুলো খুবই বুঝেই বলেছি, কারণ ডাক্তার অন্তত তাই মনে করে, বা টোটাল কমিউনিটিতে এরকমই একটা বিষয় আছে যে আপনারা অ্যাটলিস্ট কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি পিপল, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ট্রেনিং, ওভারঅল আপনাদের কালচার সব কিছু মিলে একটু অন্যরকম মেনটেন করেন। তো স্যার আমার পরের যে প্রশ্নটা আপনার কাছে আসে যে আপনি তো একটা অনেক চড়াই উতরাই পার করে দেন রোশ থেকে পরবর্তীতে রেডিয়েন্ট নাম হইলো, রেডিয়েন্টে আপনি জয়েন করলেন 2005 সালে, দেন আপনার প্রমোশন হলো। একটা পর্যায়ে রেডিয়েন্ট কি মনে করে চিন্তা করলো যে রেডিয়েন্টের একটা নিউট্রাসিউটিক্যালস সেক্টর করা দরকার? তখন বাংলাদেশে কেউ চিন্তাই করে নাই। যখন আপনারা রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেড শুরু করলেন 2008 সালে মেবি, এবং আমি যতটুকু জানি স্যার আপনার হাত দিয়ে শুরু হয়েছে, আপনি ওর তখন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে হোল বাংলাদেশটাকে আপনিই দেখতেন, আপনার হাত দিয়ে তৈরি হলো, এবং 2009 সালে আপনারা প্রথম প্রোডাক্ট লঞ্চ করেন, 10 লাখ টাকার মতো বিক্রি করলেন আর কি, 2টা প্রোডাক্ট মিলে। তো স্যার এই সেক্টরটা আসলে কেন ওই সময় রেডিয়েন্ট চিন্তা করলো? তার স্বপ্ন কি ছিল? কারণ জাহিদি স্যারের স্বপ্নটা তো আপনাকে নিশ্চয়ই বলেছে, সেই স্বপ্নটা কি ছিল, কোন আসপেক্টে শুরু হলো এটা? ওকে, থ্যাংক ইউ ভাই। আমি আপনাকে বলবো আসলে আমরা যেটা চিন্তা করি 25-এ এসে হয়তো বা 27 বা 28 সালের কথা চিন্তা করছি, প্ল্যানিং করছি। আমাদের নাসের সাদি আর জাহিদি স্যার কিন্তু সেইখানে চিন্তা করছে হয়তো 2035 বা 40 সাল। অ্যাবসলিউটলি। অ্যান্ড এটা কিন্তু আমি কোনো আমি দীর্ঘ বছর ওনার সাথে আছি। আমি ওনার যে ওনার কাছ থেকে আমি মানে যতটুকু শিখতে পেরেছি আসলে, আমি যতটা ওনার সান্নিধ্যে যেতে পেরেছি, আমার খুব কম কলিগেরই কিন্তু এই সৌভাগ্য হয়েছে আর কি। তো সেই সৌভাগ্যবানদের মধ্যে আমি একজন। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, দেখুন এই রেডিও নিউট্রাসিউটিক্যালস কিন্তু আপনার রেগুলেটরি অথরিটি থেকে কিন্তু যে লাইসেন্স পেয়েছে সেটা কিন্তু আপনার সিরিয়ালে নাম্বার 2 নম্বর লাইসেন্স। 1 নম্বর লাইসেন্স কিন্তু আপনার স্কোয়ার, আপনার নিউট্রাসিউটিক্যালসের স্কোয়ার, ওরা প্রথম আসে। স্কোয়ার নিউট্রাসিউটিক্যালস যখন মার্কেটে অ্যাক্টিভ, তখন কিন্তু আমরা লাইসেন্সই পাইনি আমরা তখন কিন্তু জাহিদ স্যার চিন্তা করছেন উনি যে এটার একটা মার্কেট, যেটা অনেকে মানে স্বপ্নেও চিন্তা করেনি, এটা একটা মার্কেট একসময় হবে। এই চিন্তাটা কিন্তু উনি করছেন। এই চিন্তা করেই কিন্তু তারপরে উনি কিন্তু প্রসিডিউরটা সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। অ্যাজ দ্যাট পার্ট আসলে 2008 সালে একটা টিম, মাত্র 12 জনের একটা টিম, আমি সহ 13 জন, একটা টিম করে আমার হাতে উঠিয়ে দিলেন আর কি স্যার। কিন্তু প্রোডাক্টের নাই কোনো খবর। প্রোডাক্ট নাই। তো আমরা ট্রেনিং করছি এভাবে ট্রেনিং করে আমাদের ট্রেনিংয়ের মধ্যেই আছি আমরা, বা এটাকে টিমটা তো অ্যাটলিস্ট মানে এটাকে সাস্টেন করতে হবে। রাইট, আমার তখন মূল লক্ষ্য আছে টিমটাকে আগে সাস্টেন করব আমরা, রাইট স্যার। টিমটাকে একটু এক্সপার্টই বানাবো, তাদের প্রোডাক্ট নলেজ, তাদের আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, দিস দ্যাট অনেক কিছু আসলে এটা। তখন স্যার আমাকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি আরও কিছু লোক তুমি নিয়ে নাও, এটা প্রোডাক্ট চলে আসবে, একটা প্রসিডিউরের মধ্যে আছে। তখন কিন্তু ইম্পোর্ট মানে কানাডা থেকে আমাদের 2টা প্রোডাক্ট, এই 2টা প্রোডাক্ট অন প্রসিডিউর অ্যান্ড কামিং সুন, আই হ্যাভ বিন ইনফর্মড সাসেস।
তো এইভাবে করতে আরও কিছু নিয়ে 27 জন কলিগ হলো আমার। 27 জন কলিগকে আমরা ট্রেনিং করালাম। ট্রেনিং করে তাদেরকে আসলে প্রোডাক্ট নাই, মাসের পর মাস ধরে রাখা, কিন্তু এটা মানে দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ অলসো ফর মি। রাইট। হ্যাঁ, কারণ এটা বড় জায়গা তো, হুম। বিকজ আপনি যদি প্রোডাক্ট না থাকে, লোকজন আছে, কোনো আমি কাজ নাই, ধরে রাখা তো খুব কঠিন। মানে কি বলে আমি তাদেরকে ইয়ে করি, যাই হোক আর কি, আমি সে কাজটা খুব সফলতার সাথেই করতে পেরেছি আর সেটা ধরে রেখেছি। তারপরে আমাদের স্বপ্নের প্রোডাক্ট মাটি 2টা প্রোডাক্ট আসলো, সেটা 2009 সালের জানুয়ারিতে আমরা লঞ্চ আচ্ছা, করলাম। আপনাদের প্রথম দুটো প্রোডাক্টের নাম কি ছিল? একটা জিনোভা, জিনোভা। হ্যাঁ, এটা গিঙ্গো বিলোভা আর কি, রাইট। যেটা আহ, এটা আরেকটা ছিল মাটি প্যানাসিং, এটা ওকে। প্যানাক জিনসেং আর কি এটা ওকে। বলে। এই দুইটাই আমরা কানাডা থেকে ইম্পোর্ট করলাম। রাইট। তো এই দুটো প্রোডাক্ট যখন আমরা 2009 সালের জানুয়ারিতে যখন লঞ্চ করলাম, তারপরে লঞ্চ করার পরে শুধু লঞ্চ তো মানে আপনার লঞ্চিংয়ের সংজ্ঞা তো অনেক বড়। শুধু কেমিস্ট শপে তো মানে দিলেই হবে শেভিং না, করলেই তো আর মানে লঞ্চিং হলো না আসলে। কখনোই না স্যার। আদার যে ক্রাইটেরিয়াস যেগুলো আছে সেগুলো মেনটেন আমরা সেইভাবে তখনও যেহেতু অর্গানাইজড হতে পারিনি, মার্কেটিং ডিপার্টমেন্টটাও আমাদের তখনও সেভাবে আমরা তখনও সেভাবে তৈরি হয় নাই। না বিল্ড আপ করতে পারিনি। হুম। লট অফ প্রবলেমস। তারপরে সব থেকে বড় স্ট্রাগল যেটা শুরু হলো আর কি, আমরা যখন এটা নিয়ে বিভিন্ন কেমিস্ট শপে বা ডক্টরের কাছে গেলাম, আহ, এটা একটা অত্যন্ত হৃদয় বিদারক আসলে ব্যাপার। কিরকম স্যার? এটা যখনই আহ, এটা নিয়ে কোনো ডক্টরের কাছে আমরা গিয়েছি, তখন ডক্টর বলেছে, দেখুন আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের কোনো আসলে নলেজ নাই, একাডেমিক কোনো নলেজ তো নাই, এবং এটা ডেভেলপ করার মতো সময়ও আমাদের নাই। সো দ্যাট আপনি আসছেন, সরি, আমি আপনার এই প্রোডাক্ট লিখতে পারবো না, Oh my God. সম্ভব না। এইভাবে এইভাবে যখন সময় একের পর আমরা দেখলাম যে হতাশ হলে তো চলবে না। বিইং এ সেলসম্যান, আই থিঙ্ক একজন সেলসম্যানের যেটা সবার আগে থাকা দরকার, তার প্রফেশনের প্রতি তার অনেস্টি, রাইট স্যার। সিনসিয়ারিটি, দেন কনফিডেন্স। বিইং এ হিউম্যান, আই থিঙ্ক কনফিডেন্স যদি আমার না থাকে, তাহলে কিন্তু কোনো কোনো কিছুই সম্ভব না। এভরিথিং ইজ ইম্পসিবল। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি কনফিডেন্ট হন, তাহলে আই থিঙ্ক এভরিথিং ইজ পসিবল ফর ইউ, ফর মি অ্যান্ড ফর এভরি ওয়ান। অ্যাবসলিউটলি স্যার। দেন আফটার আমি বলবো, সেলসম্যান যদি হতে চাই আমরা, বুকে সাহস থাকা লাগবে। রাইট স্যার। বুকে সাহস না থাকলে তার জন্য সেলসম্যানশিপ নয়। একেবারে স্যার, আপনি একটা এটা মারাত্মক কথা বলেছেন আর হুম, কি, যে আসলে সাহস খুব দরকার। আপনি যে কোনো প্রফেশনে যান না কেন, যে কোনো প্রফেশনে আপনাকে ফার্স্ট অফ অল আপনার দরকার কনফিডেন্স, আর আপনার প্রফেশনের প্রতি আপনার অনেস্টি। রাইট স্যার। এটা যদি না থাকে, তাহলে আপনার পক্ষে আসলে সাকসেস আনা কিছুতেই সম্ভব নয়। ওই সময়টাতে আসলে বারবার যখন আমরা প্রত্যাখ্যান হচ্ছে বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন ডক্টর, বিভিন্ন কেমিস্ট আমাকে বারবার বলছে, কি আপনি প্রোডাক্ট দিলেন, আমার টাকা আটকাছে, ভাই নিয়ে যান, আপনি প্রোডাক্ট চলছে না, চলবে না, মানে কি একটা পরিস্থিতি আসলে তখন। তারপরে তো জাহিদি স্যার সত্যিকার অর্থেই উনি আমাকে ডেকে বললেন যে কেমন যেমন কী করা যায়। এর মধ্যে কিন্তু অলরেডি 2-3 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে আর কি, 11 সাল। তা আমরা তখন আবার চিন্তা করলাম আসলে এটা আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল, তখন রেডিয়ান ফার্মাসিউটিক্যালস কিন্তু অলরেডি মানে খুব ভালো অবস্থানে চলে গেছে আর কি তখন। ভালো অবস্থান মানে এখনকার তুলনায় যদি বলি সেই ভালো নয়, কিন্তু একটা ভালো একটা ট্রেন্ডে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে আর কি তখন। তখন স্যার বললেন যে তুমি এক কাজ করো, আমরা এটা ফার্মার সাথে এই টিমটা মার্জ করে দিই, আসলে আচ্ছা। মার্জ করে দিই, তো দেখি ওরা কিছু করতে পারে কি না আসলে। তো আমরা মার্জ করে দিলাম আর কি ফার্মার সাথে। আমাদের টিমও সেভাবে প্রমোট করা শুরু করলো, আমাদের টিম সহ অল্প কয়েকজনের টিম আমার তখন তখন মানে 27 থেকে কিছু নেমে আসছে মনে হয়। তো ফার্মার সাথে মার্জ করে আসলে খুব ভালো ফলাফল আমরা সেখানে পেলাম না। স্যার, একটা প্রশ্ন আমার মাথায় আসছে এখন, কারণ অনেক দর্শকই হয়তো এটা জানতে চাইবে। ফার্মাসিউটিক্যাল আর হচ্ছে নিউট্রাসিউটিক্যাল, এই দুইটার বেসিক পার্থক্যটা কি আসলে? দেখুন ফার্মাসিউটিক্যাল আর আপনি নিউট্রাসিউটিক্যাল যদি বলেন, আপনি এটা আপনি ফার্মাকোলজি হিসাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। নাও এ ডে এখনকার আসপেক্টে যদি আপনি চিন্তা করেন, আসলে পার্থক্য নাই। ছিল এক সময়, আচ্ছা। এক সময় ছিল এটাকে বলা হতো জেনারেল ওয়েলবিং প্রোডাক্ট। কিন্তু এটা যে জেনারেল ওয়েলবিং প্রোডাক্ট, নট অনলি
এটা আমরা প্রমাণ করছি আমরা মার্কেটে যে এটার মেডিকেশন একদম, কারণ আপনার প্রোডাক্টে যখন নির্দিষ্ট যখন ইন্ডিকেশন ধরে যখন আপনি ডক্টরকে মানে প্রমোশন করবেন, ডক্টর যখন আপনাকে প্রেসক্রিপশন করবে, দেন আপনার যখন ওই প্রোডাক্ট আপনার পেশেন্ট ইনটেক করবে, তারপর সেখান থেকে যখন আপনি ইফিকেসি দিবে, যে ইন্ডিকেশনেই বলছি সেই ইন্ডিকেশনে যখন ইফিকেসি দেবে, রেসপন্স করবে প্রোডাক্ট, তখন এই প্রোডাক্টকে আপনি আর জেনারেল ওয়েলবিং হিসাবে ট্রিট করতে পারেন না। ফার্মাসিউটিক্যাল অলসো দ্যাট সেম সেম Same. সেম 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 রাইট। সেম। আমরা কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা প্রমাণ করতে চেয়েছি যে হ্যাঁ, আপনি দেখেন ওয়ার্ল্ডে এক্সেপ্ট বাংলাদেশ, ওয়ার্ল্ডে আপনি যেখানেই যান, ইভেন আপনি মিডল ইস্ট যেখানেই আপনি যান, এই সাবকন্টিনেন্টের ইন্ডিয়ার কথাটাও যদি বলি অতটা নয় আসলে, যে এই সাবকন্টিনেন্ট ইনক্লুডিং এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আপনি গ্লোবালি দেখবেন আপনি যে এই প্রোডাক্টগুলো আসলে কিন্তু এখন ওটিসি প্রোডাক্ট হয়ে গেছে আসলে। ফলের দোকানে ডিপার্টমেন্টাল স্টোরে থাকে অনেক জায়গায় দেখি আমরা। যে ফার্মেসিগুলো আপনি দেখবেন আর কি, বিভিন্ন দেশে যে দেখবেন, আপনি যদি যান দেখেন, আমি নিজে গিয়েছি দেখেছি, ইউরোপে গিয়েছি, মিডল ইস্টে গিয়েছি, স্যার আমরা তো থাইল্যান্ডে। ডিপার্টমেন্টাল স্টোরে দেখি ইভেন আমি হ্যাঁ, মানুষের ডিপার্টমেন্টাল স্টোরে এগুলো এগুলি already হয়। দেখেছি। এটা জেনারেল ওয়েলবিং হিসেবে অনেক জায়গায় মাঠে ট্রিট করা হয়, এবং আপনার এটা দেখবেন একটা, এই সমস্ত দেশের যে ফার্মেসিগুলো কিন্তু সাইজ অনেক বড়, কিন্তু বিশাল। আপনি দেখবেন 50% তাদের যে জায়গার 50% কিন্তু আপনার নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট। নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্ট, বাকি 50% কিন্তু তাদের শেলফের, বাকি 50% ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। রাইট স্যার। তার মানে স্যার একটা সময় ছিল যখন মানে ফার্মাসিউটিক্যালসকে আমরা এখনও সায়েন্টিফিক্যালি যেটা বলি যে তার যেটার ইন্ডিকেশন আছে, মোড অফ অ্যাকশন আছে, একটা সিস্টেমেটিক ম্যানার মেনটেন করে মোরে কাজ করবে এবং এইটা আলাদা করে রিএজেন্ট প্রিজেন্ট দিয়ে দেন সুন্দর করে তৈরি করে প্রোডাক্ট হয়, এটা একটা মেডিসিন, তখন আমরা বলি যে এটা ফার্মাসিউটিক্যালসের জিনিস। আর নিউট্রাসিউটিক্যালসকে আমরা এতদিন যেটা জানতাম যে ইয়াস এটা একটা হার্বাল ওরিয়েন্টেড অথবা হার্বস থেকে তৈরি করা কোনো একটা মেডিসিন। সো আপনার এই কথা আমি যেটুকু বুঝলাম যে ইয়েস এটা নাওয়েডেজ যে আমরা আরও ফোকাসড হতে ইন্ডিকেশন বেসড ফলোড বাই এটার যে আবার রেজাল্ট আসতেছে এফিক্যাসি মেনটেন করে, সেই জিনিসটা যেহেতু প্রমাণ হচ্ছে, তার মানে এইটা ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টের মতোই করে কাজ করে, বাট এটা একটা হার্বস থেকে তৈরি। রাইট স্যার? এক্স্যাক্টলি। রাইট স্যার। স্যার আমি আপনাকে যদি এরপরে তাহলে একটু প্রশ্ন করতে চাই যে ধরেন আপনারা এরকম একটা স্ট্রাগল ফেস করলেন, তখন ডাক্তাররা লেখে নাই, তো এখন তো ডাক্তারদের মধ্যে একটা আলাদা সচেতনতা এসেছে এবং তারাও লিখছেন। আমরা যারা মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল প্রমোশন অফিসার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনি যদি স্যার তাদেরকে ভালো করতে, মানে তারা তো অনেক স্ট্রাগল ফেস করে বিভিন্ন জায়গায়, তো তারা কিভাবে ভালো করতে পারে, যদি আপনি এরকম কোনো 5টা পয়েন্টে কোনো টিপস দিতে চান আপনার অভিজ্ঞতার আলোকে স্যার। দেখুন, একজন আমাদের এখানে এটা ডেজিগনেশন, আমাদের এটা নিউট্রাসিউটিক্যালসে মেডিকেল প্রমোশন অফিসার, রাইট স্যার। ফার্মাসিউটিক্যালসে এটা ডেজিগনেশন মেডিকেল ইনফরমেশন অফিসার। একজন মেডিকেল প্রমোশন অফিসার যখন আমরা রিক্রুট করি, তখন কিন্তু তাদেরকে একটা ট্রেনিং করাই কিন্তু আমরা আসলে। রাইট স্যার। আপনি এখন যদি খোঁজ নিয়ে দেখেন, আপনি খোঁজ খবরটা যদি রাখেন, দেখবেন যখন আমরা রিক্রুটমেন্টের জন্য মানে পত্রিকাগুলোতে অ্যাড দিই, তখন কিন্তু দেখবেন আমাদের রেডিও নিউট্রাসিউটিক্যালসে কিন্তু সেখানে মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি আসে সেখানে। ও তাই নাকি স্যার? রাইট, এটা তো আমি জানতাম না স্যার। এটা বেশি আসে আর কি। এটা দ্যাট মিনস তাদের ইন্টারেস্টটা সবাই খোঁজখবর নিয়েই কিন্তু আসে আসলে। স্যার বাংলাদেশে তো হ্যাঁ, রেডিয়েন্ট রাইট নাও নিউট্রাসিউটিক্যালস মার্কেটের জায়ান্ট, এবং আপনাদের কাছাকাছি যারা তারা বহু বহু দূরে, মানে যোজন যোজন দূরে। তো সেই হিসাবে রেডিয়েন্টের প্রতি এমনিতে মানুষের একটা ভালো লাগা আছে, আবার নিউট্রাসিউটিক্যালস জিনিসটা আরেকটু ভালো লাগার মেবি, এবং গ্রোয়িং, সেজন্য কি আসে স্যার নাকি? না ফার্স্ট আমি বলবো আসলে যে আপনি যদি যে কোনো কোম্পানিকে যদি স্টাবলিশ করতে চান আসলে, সেটা আপনার নতুন উদ্যোক্তাই হোক আর পুরনো মানে জায়েন্ট কোম্পানি হোক, আপনাকে কোয়ালিটি কিন্তু মেনটেন করতে হবে। আমাদের নাসের সাথে জাহিদি স্যার যে কথাটা আমাদেরকে শিখিয়েছেন আসলে, যে কোয়ালিটির সাথে কখনো তুমি কম্প্রোমাইজ করবা না তুমি, আর যেটাই করো প্রোডাক্টের কোয়ালিটি আমাকে মেনটেন করা লাগবে। দেখুন, আপনি হাফসের কথা বললেন না, আপনি এই হাফসটা আসলে কোথা থেকে যে এক্সট্র্যাক্ট করা হয় আসলে, যাক অনেক কিছু মেনটেন করে, তারপরে কিন্তু আমরা সব থেকে বেস্ট যে সোর্স, আমরা ইউজুয়ালি ইউরোপ, আমেরিকা, এই দুইটা কান্ট্রি, মানে ইউজুয়ালি এই দুইটা জায়গা থেকে কিন্তু আমরা
আমাদের যে এপিআই যেগুলো সেগুলো কিন্তু সেখান থেকে আমরা সোর্সিং করি আমরা। এবং এই সমস্ত জায়গা যে এপিআই নিঃসন্দেহে মানে কোয়ালিটি নিয়ে কিন্তু তারা ন্যূনতম কোনো মানে কম্প্রোমাইজ করে না। তারপরে এটা কিন্তু প্রোডাকশন হচ্ছে কিন্তু এখন আমাদের দেশেই, আসলে আমাদের প্ল্যান্টেই কিন্তু প্রোডাকশন হচ্ছে। ইফিকেসি যদি একটা আমি যে ইন্ডিকেশনই বলি, আপনি প্রথমেই বলেছেন একটা প্রোডাক্টের কথা না, ইবিকিউ আমাদের নাম্বার ওয়ান প্রোডাক্ট। রাইট ইবিকিউ ফর রেডিনিউটাসিটিক্যালস। ইবিকিউ আমরা কোথায় বলি, আমরা মেন আমাদের ইন্ডিকেশন হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিতে আমরা যেটা বলছি মেল অ্যান্ড ফিমেল বোথ ইনফার্টিলিটি আসলে। তো এখানে যদি ইনফার্টিলিটিতে যদি ইফিকেসি যদি না দিত, প্রোডাক্ট যদি রেসপন্স না করতো, তাহলে তো এত চলতো আজকে না। ডক্টরের কাছে কি আমরা যেতে পারতাম? কখনোই না স্যার। তার মানে নেভার। ডক্টর আপনাদের এবং আমরা যেটা করছি আসলে Yes, আপনি শুনে আসলে আমি সেইখান থেকে আবার একটু আমি আপনাকে বলি যে 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 মর্মান্তিক দিনগুলো আমরা পার করেছি আসলে, মানে এই দিনগুলো কথা আসলে কখনো ভুলবার নয় আসলে। যখন ডক্টর আমাদেরকে তারপরে আমি 12 সালে কিন্তু সেলস ম্যানেজার হিসেবে মাঠে প্রমোটেড হলাম। দেন আফটার আমরা আবার টিমটাকে সেপারেট করলাম, আরও কিছু লোকজন এখানে রিক্রুট করলাম। তো সেখানে কিন্তু তারপরে আমরা মানে যেটা বললাম, আমাকে এটা মাঠে আমার চেয়ারম্যান স্যার আমাকে বললো, তুমি সায়েন্স প্রমোশন করো, ওকে, সায়েন্স প্রমোশন করতে সায়েন্স হবে। প্রমোশন করো তুমি। হুম। তো এক এই দুইটা ওয়ার্ড উনি আমাকে বললেন, দেন ইট ওয়াজ এনাফ। স্যার তাহলে বর্তমানে যারা এমপিও আছে, জি, তাহলে প্রথম পরামর্শ হচ্ছে তাকে সায়েন্স প্রমোশন করতে হবে। এক্স্যাক্টলি। ভেরি গুড। তার আমরা নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান সায়েন্স প্রমোশন করা লাগবে। তারপর সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু দ্য ডক্টরস ফর্ম। অ্যাবসলিউটলি। সায়েন্টিফিক অ্যাপ্রোচ কিন্তু আমি মুখে বললেই কিন্তু হবে না, তার জন্য যে আপনার অ্যাসোসিয়েটেড যে টুলস সেগুলো কিন্তু তাকে দিতে হবে। দিতে হবে, রেফারেন্স শো করতে হবে। রেফারেন্স কিন্তু আবার বিভিন্ন সোর্স আছে, অথেন্টিক সোর্স। রাইট, লাইক ল্যান্ডসেটের মতো এরকম বড় জার্নাল যদি হয় তখন তারা গাইনোকোলজিক্যাল সোসাইটি যেটা আছে, রাইট সেটা গাইনোকোলজিস্টরা তো এটাকে সব থেকে তাদের বাইবেল হিসাবে মনে করে মনে এটা, করে। রাইট। তাই না? আপনি ডেভিডসনে কিন্তু দেখবেন এখন আমাদের প্রোডাক্টের নাম উঠে আছে আসলে। মানে এটা আপনি ডেভিডসন মানে হচ্ছে যে ডক্টরদের কাছে বাইবেল বলে তারা। বাইবেল ডেভিডসন তো ডেভিডসনে কিন্তু আমাদের একটা প্রোডাক্টের নাম আছে আসলে, আমাদের তাই নাকি? সরাসরি ব্র্যান্ড নেম না থাকে, রাইট? কোন প্রোডাক্ট আছে? আমাদের ক্রান বায়োটিক যেটা, ও এটা ব্র্যান্ড নেম নাই, এটা কিন্তু আপনার জেনেরিক নেমে আছে, এটা অর্থাৎ ক্রানবেরি। ওকে। হ্যাঁ, সো দ্যাট তারপর আমরা এখানে আমরা যখন আমাকে স্যার বললেন যে তুমি সায়েন্স প্রমোশন করো, দেন আমরা সেলস এড করা শুরু করলাম। তারপরে আমাদের যে এমপিও যারা তাদেরকে মানে ট্রেনিং দেওয়ানো শুরু করলাম আবারও, এবং যে বিভিন্ন প্রোডাক্ট মানে ওয়ান আফটার আনাদার মানে প্রোডাক্ট আনা শুরু করলাম, প্রোডাক্টের ইন্ডিকেশন তাদের ট্রেনিং করানো শুরু করলাম, এইভাবে ওয়ান আফটার আনাদার। এরপর তারপরে আমাদের আরও মানে কতগুলো জায়েন্ট প্রোডাক্ট আমরা এনেছি, অস্টিও আর্থারাইটিস প্রোডাক্ট এনেছি আমরা। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনাদের প্রোডাক্ট অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন, এটা নাইলে তো স্যার আপনার টপ টায়ারে যান নাই বা এরকম আনপ্যারালাল হওয়ার সুযোগই নাই। স্যার আমার মেইন যে জায়গাটা একটু জানতে চাই, ধরেন আপনার কোম্পানিরই ধরেন এমপিও, রাইট, ইভেন আপনার খুব কাছের কোনো একজন মানুষ এমপি হিসেবে জয়েন করবে, জি। তো তাকে যদি স্যার এই মার্কেটে ভালো করার জন্য আপনি 5টা পরামর্শ দেন, তাহলে সেটা কি হবে? একটা আমি অলরেডি ধরলাম যে ইয়াস, সে সায়েন্স প্রমোশন করবে, নাম্বার ওয়ান। এরপরে কি সায়েন্স প্রমোশন বলতে আমরা বোঝাচ্ছি সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোচ করা, সায়েন্টিফিক্যাল অ্যাপ্রোচ করে। এরপরে স্যার সে আর কি কি কাজ করতে পারে আর কি তার ভালো করার জন্য? না, দেখুন একজন এমপি হিসেবে যখন সে নতুন জয়েন করবে, তখন আমার দায়িত্ব এসে যায় আসলে তাকে আমার কোম্পানির সম্বন্ধে তাকে একটা ব্রিফ দেওয়া, রাইট। যে হোয়াট ইজ রেডিওনিউটাসিউটিক্যালস সেটা এবং তো সে তোমার কেরিয়ার এখানে কি আছে, তুমি কতদূর যেতে পারবা আসলে, তুমি তোমার স্বপ্ন কি, তুমি কি এখানে কেরিয়ার করতে চাও নাকি তুমি পার্ট টাইম চাকরি করার জন্য এখানে আসছো? যদি তুমি পার্ট টাইম চাকরি করার জন্য এখানে আসো, তাহলে এই প্রফেশন তোমার জন্য নয়। তুমি যদি কেরিয়ার করতে চাও, রেডিওনিউটাসিউটিক্যালসকে কিন্তু তোমার কেরিয়ার করার মতো যথেষ্ট স্পেস এখনও রয়ে গেছে। আমি সেজন্যই আপনাকে কিন্তু প্রথমেই বলেছি যে এটা যখন একটা পত্রিকায় অ্যাড দেওয়া হয়, যে আমি বলবো যে কোনো কোম্পানি থেকে কিন্তু আমাদের এখানে রেডিওনিউটাসিউটিক্যালসে সবচেয়ে বেশি লোক আসে। কেন আসে? ওরা খোঁজখবর নিয়েই আসে যে এখানে কেরিয়ার করার রাইট। এখনও স্কোপ আছে, বাট তাকে সতর্ক হতে হবে আসলে, যে আমি যেটা বলেছি প্রথমে, আমার প্রফেশনের প্রতি আসলে আমাকে সৎ থাকা লাগবে, আমার মানে সিনসিয়ারিটি থাকা লাগবে, আমাকে মোস্ট ইফোর্ট দিতে হবে আমাকে, রাইট, এফোর্ট হ্যাঁ, দিতে হবে, এবং কারেজ থাকতে কোম্পানির, হবে, হ্যাঁ, আমার মধ্যে কনফিডেন্স থাকা লাগবে, আমার কনফিডেন্স মধ্যে থাকা লাগবে। সিনসিয়ারিটি থাকা লাগবে আমার মধ্যে, আমার কোম্পানি যে ইনস্ট্রাকশন যেটা দিচ্ছে সেটা আমাকে অবশ্যই ওবে করতে হবে, এবং আমি যেটা বলি আমার টিমকে
যে ডিসিপ্লিন, অ্যাবসোলুটলি ফর ডিসিপ্লিন। দেখুন, একজন এমপিও বা একটা টেরিটরিতে ধরেন সে ভালো করতে পারছে না, হুম, ভালো করতে না পারার সংখ্যাও তো আসলে আছে, অনেক আছে। তাই না? আমার যদিও আমার এখানে একটু কম, তো ভালো করতে না পারলে কি আমি তাকে বলবো যে ভাই তোমাকে আমি ক্যারি করতে পারছি না, তুমি চলে যাও? না, এটা তো সঠিক এটা ম্যানেজারের কাজ না। এটা তো কোনো সমাধান নয় আসলে। না স্যার। ভালো করতে না পারা মানেই কিন্তু তাকে আমি চাকরি থেকে বাদ দিব, এটা তো কোনো সমাধান নয়। এটার সমাধান হচ্ছে যদি বিইং এ গুড ম্যানেজার, যদি আপনি একজন ভালো ম্যানেজার হন, এটা সব থেকে ভালো সমাধান হচ্ছে কিভাবে ওই টেরিটরিতে কোন কোন সাপোর্টটা আসলে দিলে, ইনশিওর করলে এই কলিগকে আমি উঠাই আনতে ডেভেলপ পারবো, করতে এই পারবো। টেরিটরিকে আমি উঠাই আনতে পারবো। এইরকম অসংখ্য এক্সাম্পল আমাদের ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে আছে। আমার কিছুতেই হচ্ছে না, বাট সেই টেরিটরি এখন কিন্তু এক্সিলেন্ট টেরিটরি। কীভাবে হয়েছে আসলে? কারণ আসলে সব কলিগ তো সমান নয়। তাকে যদি আমি জাগিয়ে তুলতে না পারি, তাকে যদি আমি সাপোর্টটা না দিই, তাকে যদি আমি টুলসটা তার হাতে উঠিয়ে না দিই, তার থেকে যদি সুপারভিশন যে সাপোর্ট সেটা যদি আমি ঠিকমতো না দিই, তার যে অপরচুনিটি যেগুলো আছে সেই অপরচুনিটি যদি আমি তাকে দেখিয়ে না দিই, তো সেই কথা কীভাবে উঠবে? আমার কাজ তো সেটা। আর এটা কোনো সমাধান নয় যে ডেকে এনে বললাম যে তোমাকে টার্মিনেট করা হলো, অথবা তুমি রিজাইন করো, তুমি চলে যাও। এটা তো সমাধান নয় আসলে। এতে আমি বিশ্বাস করি না অ্যাটলিস্ট রাইট আর কি স্যার। এটা। না, না, নিঃসন্দেহে না স্যার। তাইলে আমরা যদি স্যার আপনার এই কথাগুলো থেকে একটু সামারাইজ করি একটা বিষয়কে, যে একজন এমপিওকে কয়েকটা বিষয় ফলো করতে হবে। তার মধ্যে আপনার কথা অনুযায়ী হচ্ছে নাম্বার 1 তাকে সায়েন্টিফিক প্রমোশন করা। নাম্বার 2 হচ্ছে তাকে প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নলেজটাকে আরো অনেক, অনেক এনরিচ করতে হবে। রাইট। তারপরে তার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড আনা, যে আমি ডাক্তার হয়তো না লিখবে হইতে পারে বা উল্টোপাল্টা বলতে পারে, আমি যেন সেই মানসিকতাটা আমার থাকে, সেই সাহসটা, কনফিডেন্সটা যেন আমার মধ্যে থাকে, যে আমি তাকে আবার কথাটা বলতে পারি, এরকম যে ব্যাপারটা। এবং তাকে অনেস্ট, কথাটা আপনি উল্লেখ করেছেন যে তাকে অনেস্ট হইতে হবে, এই যে ব্যাপারটা, এবং তাকে প্রতিনিয়ত শিখতে হবে, হ্যাঁ, তার মধ্যে ডেডিকেশন থাকা লাগে, তার মধ্যে ডেডিকেশন থাকা সাহস লাগবে, থাকা লাগবে সাহস থাকা আসলে। লাগবে। রাইট স্যার। হ্যাঁ, তার কনফিডেন্স যদি না থাকে তাহলে তো আসলে আমি, ইফ ইউ ওয়ান্ট টু বি এ লিডার, রাইট মাস্ট স্যার। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, অ্যাবসলিউটলি। আদারওয়াইজ আসবে না। না, আসবে না আসলে। রাইট স্যার। আমি আমার কলিগদেরকে বলি, ভাই তুমি তো মাস্টার ডিগ্রি পাস করে আসছো, এমএ নয়, এমকম নয়, তুমি এমএসসি পাস করে আসছো তুমি এখানে। সো রাইট। হয় তুমি, তুমি যখন ডক্টর অক্সফোর্ডে তোমার যখন ডক্টর তো তোমাকে এন্ট্রি দিচ্ছে, তোমাকে এমন তো নয় সে তোমাকে এন্ট্রি দিচ্ছে না। এখন তো সেই এন্ট্রি হওয়ার যথেষ্ট সুযোগ। আমি যখন শুরু করি তখন তো বহু ডক্টরের কাছে আমি এন্ট্রি পাইনি। আমার অনেক কলিগ আমাকে এসে বলেছে, স্যার সে তো ভিজিট দিচ্ছে না আসলে। কিছুতেই না, একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, ইভেন বছর চলে গেছে, আমরা সেই ডক্টরের কাছে আমরা এন্ট্রি চেয়েছি কিন্তু পাইনি আমরা সেই এন্ট্রি। মানে দ্যাট ওয়াজ এ হিস্ট্রি। পরে যখন আপনি ভিজিট করলেন বা সুযোগ দিল, তখন ওনার আসলে অ্যাপ্রোচ কি ছিল? কেন সে দিল না, বা এইটা নিয়ে তার মতামত কি ছিল? আসলে তখন তখন যেটা ছিল আসলে, মার্কেটটা তো আসলে এই মার্কেটে তো কেউ, আমি আমি আবারও বলবো আসলে এটা আমাদের চেয়ারম্যান স্যারের যে থিঙ্কিং আর কি। আমি যেটা 25 সালে চিন্তা করি, উনি মানে চিন্তা করে 35 সালের আসলে। আই রিপিট, সরি টু, না, আই না, রিপিট আর অ্যাবসলিউটলি, কি। অ্যাবসলিউটলি। বড় স্যারেরা তো আসলে হুম, এত তো লম্বা দেখে দেখেই তো বড় হ্যাঁ, হইছে আরকি কোম্পানিগুলা। হ্যাঁ, তো আমরা যেটা করতে পেরেছি এই মার্কেটটা ক্রিয়েট করার জন্যে যা যা প্রয়োজন আমরা আসলে সেটা কিন্তু থিঙ্ক করেছি, সেটা অ্যারেঞ্জ করেছি, ইমপ্লিমেন্ট করেছি, সেটা আমরা ফলো আপ করেছি আমরা। তারপরে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পরে তারপর দেখছি, যখন শোনেন, যখন একটা অথেন্টিক সোর্স থেকে আপনি একটা একটা ক্লিনিক্যাল এভিডেন্স যখন আপনি ডক্টরের হাতে উঠিয়ে দেবেন, ডক্টর কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও কিন্তু আপনার 10 সেকেন্ডের জন্য হলেও কিন্তু এটা কিন্তু একবার দেখবে অ্যাবসলিউটলি। যে রেডিয়ান ইউনিভার্সিটির কাছে একটা এরকম একটা সোর্স থেকে আপনার ব্রিটিশ মেডিকেল জার্নাল, কেন উনি এটা মানে রিফিউজ করবেন? রিফিউজ করার বিএমজে তো তো কোনো, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য তাই বেস্ট না? ধরা হয়, রাইট? তাই না? বাংলাদেশ গাইনোকোলজিক্যাল সোসাইটি, একজন গাইনোকোলজিস্টের হাতে যদি আপনি এরকম একটা এভিডেন্স দেন আপনি, আর এভিডেন্সটা আপনার যদি ইউএসএ থেকে আসে অথবা যদি স্পেন থেকে আসে, কেন উনি রিফিউজ করবেন এটা বলেন রাইট স্যার। আমাকে। স্যার, আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু হুম, বলে রাখি, স্যার আসলে যে কথাগুলো বলছে আমরা হয়তো বা যারা অন্য সেগমেন্টে তারা হয়তো ধরতে একটু কষ্ট হবে। বিএমজে মানে হচ্ছে ব্রিটিশ মেডিকেল জার্নাল, যেখানে অনেক বড় বড় রিসার্চের পেপার
আপলোড করা হয় এবং ওই রিসার্চের গবেষণালব্ধ থেকে যে জিনিসগুলো আসে সেটাই পরবর্তীতে ডাক্তাররা ফলো করে, ওইটা দেখেই ওনারা আসলে প্রেসক্রিপশন করে থাকেন। তো সার্জারা বলতে চাচ্ছেন যে যখন ওই ধরনের জার্নালগুলোতে নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্টের বিভিন্ন ইন্ডিকেশনে তারা লিখেছেন, এরকম রেজাল্ট পেয়েছেন, ইফিকেসি পেয়েছেন, ওনারা যখন এটাকে সাজেস্ট করেছেন, তখন বাংলাদেশে যে সকল ডাক্তাররা আছে তারা তো আসলে লিখতে একটা আগ্রহী হবেই, সে বিষয়টাকে মেইনলি ফোকাস করছেন। স্যার, আমি যদি এবার আপনাকে একটু অন্য জায়গাতে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ধরেন যখন একজন এমপিও বা এমআইও, সেখান থেকে তো সে এরিয়া ম্যানেজার হবে বা অন্য আপনাদের কোম্পানির রিজিওনাল ম্যানেজার বা রিজিওনাল এক্সিকিউটিভ হিসেবে হয়, ফার্স্ট লাইন ম্যানেজার। তো একজন এমপিওর মধ্যে কোন কোন বিষয়গুলো প্রমোশনের আগে আপনারা সাধারণত দেখতে চান? ফার্স্ট আমরা দেখতে চাই যে তার প্রোডাক্ট নলেজটা আসলে ঠিকঠাক মতো আছে কিনা। প্রোডাক্ট নলেজ, Right. ওকে। তারপর আমরা সুপারভাইজারকে যেটা ইনস্ট্রাকশন দিই যে তুমি যখন জয়েন করে যাবা, তুমি এটা প্রি কল অ্যানালাইসিস একটা করে নেবা। প্রি কল অ্যানালাইসিস, রাইট। কল করার আগে যে আমরা একটা অ্যানালাইসিস হ্যাঁ। করে থাকি, রাইট। এটা দেন আফটার তুমি যখন ভিজিটটা শেষ হয়ে যাবে, তুমি একটা পোস্ট কল অ্যানালাইসিস তুমি করবা যে কোন কোন জায়গাটাই আসলে আমার মানে ডিফিসিট বা ড্রব্যাক ছিল, কোন Right. কোন জায়গাটা আমি খুব ভালো ডিটেল করতে পেরেছি। রাইট, দুটা তুমি কম্পাইল করো, দেন আফটার নেক্সট ভিজিটে যে তোমার যেটুকু এখানে আমার তো ড্রব্যাক আছে অবজারভেশনটা হ্যাঁ অবজারভেশনটা, সেখানে তুমি এটাকে মানে নেক্সট ভিজিটে যাতে এটা তুমি ওভারকাম করতে ওভারকাম পারেন, করতে পারো, রাইট। সেই প্রস্তুতি থাকা লাগবে তোমার। তার মানে আপনারা প্রথমে দেখেন তার প্রোডাক্ট নলেজ, দিতে হচ্ছে সুপারভাইজারকে দিয়ে ওনার যে প্রেজেন্টেশন স্টাইলস, সে বিষয়গুলোকে আপনার একটা অবজারভেশন নোট বা ওনার কাছে একটা ফিডব্যাক নেন। আর কি দেখেন স্যার? না এটা দেখুন আসলে দেখার একজন এমপিওকে যদি বলি, যদি এমপিওকে আমি আমার পজিশন থেকে যদি দেখি, আমায় কিন্তু একজন এমপিও হিসাবে দেখা লাগবে আসলে, যে আই এম অ্যান এমপিও না স্যার, ফ্রম দ্য ভিউ অফ এমপিও। সে যখন তার জন্য আপনি যে প্রশ্নটা আমাকে করলেন প্রমোশন হবে আসলে, আর কি স্যার, হ্যাঁ সেই যে জায়গাটা, প্রশ্নটা আমাকে বললেন, রাইট স্যার, আসলে তার গেট আপ সেট আপ থেকে শুরু করে এভরিথিং আসলে তার মানে ডেলিভারি স্টাইল, রাইট, তার প্রোডাক্ট নলেজ, রাইট, তার গেট আপ সেট আপ, হেয়ার স্টাইল, রাইট। এগুলো এগুলো গেল হচ্ছে আমার তার মানে তার হ্যাঁ। বডি ল্যাঙ্গুয়েজের ফুল হ্যাঁ। ভিউটা, ফুল ভিউটা। রাইট, হ্যাঁ, তারপরে এরপর দেখেন যে সে ডেলিভারি দিতে যে কোনো কিছু আসলে একেবারে মানুষ গুলিয়ে ফেলতেছে কিনা, অথবা কারেজের কোনো অভাব আছে কিনা, সে ভয় পাচ্ছে কিনা। আসলে প্রথম প্রথম তো সবাই একটু নার্ভাস থাকে। এই সবগুলো বিষয় যে সবগুলো আরও অনেক কিছু আছে আমি আরো হ্যাঁ, আছে নিশ্চয়ই স্যার, হ্যাঁ। যেমন যেমন হতে পারে আপনার যে তার টিম চালানোর মতো করে পিপল ম্যানেজমেন্ট স্কিলস তার মধ্যে আছে কিনা। দেখুন একটা পর্যায়ে এসে এমনও এইরকম এমপিও আছে যে যার মধ্যে আমাদেরকে প্রথম প্রথম মনে হয়েছে আসলে এ মনে হয় পারবে সে না। পারবে না আসলে। আপনার একটা টাইমে এসে মনে হয়েছে যে হি ইজ দ্য বেস্ট এমপিও, ওই লোকটাই, রাইট। রাইট, এবং সে কিন্তু প্রমাণ করে ছেড়েছে যে আই এম ওয়ান অফ দ্য বেস্ট এমপিও। সে কিন্তু প্রমাণ করে ছেড়েছে যে আমি খুব ভালো একজন সুপারভাইজার হতে পারবো। নট অনলি দ্যাট, আমার এই টিমে এমনও এক্সাম্পল আছে আসলে যে এইখান থেকে উঠে এসে আজকে কিন্তু সে আপনার সিনিয়র জোনাল ম্যানেজার, সিনিয়র জেডএম, তার নেক্সট পজিশন কিন্তু ডেপুটি সেলস ম্যানেজার। এবং একজন নয় দুইজন নয়, অনেকগুলো আসলে একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে আসছে তারা। দ্যাট মিনস আপনাদের গাইডেন্সটা আসলে কী কী লাগবে সেটা যদি আপনি সর্টিং করেন, আপনি যেমন এই কলিগের জন্য আমার ভিন্ন ভিন্ন কলিগের জন্য ভিন্ন ভিন্ন কিন্তু আপনার গাইডেন্স লাগবে আসলে। রাইট, এটাকে আমাকে যদি আমি সর্টিং করতে না পারি, তাহলে আমি কিন্তু একজন ভালো ম্যানেজার নই। অ্যাবসলিউটলি। আর ভালো ম্যানেজার আসলে কারা, আমার কাজটা তো আসলে অন্যদিকে অন্য জায়গায় আসলে। আমি যদি ভালো ম্যানেজার তৈরি করতে না পারি, তাহলে তো আমার গ্রাউন্ড লেভেল থেকে রুট লেভেল থেকে তো মানে ভালো ম্যানেজার উঠে আসবে না আসলে। কখনোই না, বাবা হ্যাঁ। যেমন সন্তান তো তেমনই হবে। তা আমরা যেটা করতে পেরেছি রেডিও নিউট্রাসিউটিক্যালস, মানে কিছু মনে করি আমি যে আসলে মনে করি মানে এটাই সত্য যে কিছু ভালো ম্যানেজার তৈরি করতে পেরেছি আসলে আমরা। খুব ভালো ম্যানেজার মানে সেটা এই আপনি যেটা বললাম ফ্রন্ট লাইন ম্যানেজার না, একটু সিনিয়র লেভেলে ভালো ম্যানেজার, হ্যাঁ সিনিয়র সুপারভাইজার বলি আজের, সেটা তৈরি করতে পেরেছি।
এবং আমরা এখনও যেটা করতে পেরেছি আসলে তাদেরকে খুব ভালো মতো গাইডলাইন দিতে পারছি আসলে, যখন যেটা যে সময়ের জন্য যেটা উপযোগী সেই গাইডলাইন কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু দিতে মানে কাল্পন্য করছি না এবং দিয়ে যাচ্ছি আমরা আসলে। আজকের জন্য আমার কী দরকার আসলে, আমাকে তো আসলে চিন্তা করতে, আমি এখন যেমন চিন্তা করছি আমি 27 সাল বা 28 সাল নিয়ে আসি, কিন্তু আমি এখন 26 সাথে 28 সাল নিয়ে আসি। তার মানে কিন্তু এই নয় যে আমার এখন রাইট নাও আজ আজ কয় তারিখ, আজ 5th অক্টোবর, Right, 5th অক্টোবর আমার আজকে কী নিড আছে আমার ক্ষেত্রে, 6th অক্টোবর মানে টুমোরো আমার কী নিড আছে, right, sir. সেটাও কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে আসলে, ইনস্ট্যান্ট যেটা বলি Absolutely. সেটাও কিন্তু চিন্তা করতে হচ্ছে। অনেক কিছুর প্রয়োজন হয় আসলে, সেটার জন্য কিন্তু আমাকে গাইডলাইন দিতে হয় আসলে। গাইডলাইন আমি হয়তো বা কিছু আমি সংক্ষেপে মানে যেটা সেটা বলে যাচ্ছি আমার ম্যানেজারদেরকে, যারা সিনিয়র আছে, দেখুন Sir, এটা কিন্তু ডিসিপ্লিনেট হয়ে যাচ্ছে আমার একদম ফিল পোস্ট পর্যন্ত। রাইট স্যার। স্যার আমার একটা প্রশ্ন, এবার যদি আরেকটা জায়গায় আসি আমরা, এমপিওদের কোন জিনিসটা আপনার ভাল লাগে না, যেটা ওনাদের করা উচিত না? এরকম কি কি আছে? এরকম 4-5টা শুনতে চাই আর কি স্যার। হ্যাঁ, না দেখুন এমপিও যখন স্যার জয়েন, আপনি শুধুমাত্র রেডিয়েন্টে চিন্তা করেন না স্যার, না, না, আসলে ঠিক আছে। বাংলাদেশের মানে রেডিয়েন্টের এমপিওদের তো আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে, দ্যাটস ওয়াই স্যার আপনার কাছে জিনিস হয়তো একটু কম মনে হবে, বাট ওভারঅল মিলে না মার্কেটে কিন্তু দেখুন দেখেন আপনি, স্যার। না দেখুন আপনি আসলে এমপিও যখন বা এমআইও যেটা যে কোনো কোম্পানিরই হোক রাইট আসলে, স্যার। যখন তারা চাকরিটা করতে আসে, সত্যি কথা আমি যেটা যদি একদম যেটা একেবারেই সত্য সেটা যদি বলি আর কি, আসলে সে প্রথমেই চিন্তা করে আসে যে আমি একটা ভালো জব যদি কোথাও পাই তাহলে আমি আর এই জবটা করবো না আসলে। রাইট, মানে সে দিস ইজ টাইম পাস রিয়েলিটি, করতে আসে। দিস ইজ রিয়েলিটি আসলে। রাইট স্যার। ইচ অ্যান্ড এভরি ওয়ান এটা ধরতে পারেন যে আপনি 99% এরকম, আর যার এজ থাকে না বা বয়স চলে গেছে। বয়স হলে 1% or 2% দ্যাট ইজ, তো তখন আসলে ওই জায়গাটাই কিন্তু আমাদের কাজ আসে। এবং তখন সে, আপনি যে প্রশ্নটা করলেন আমাকে যে সে কী চিন্তা করে, তাই তো এটাই তো প্রশ্ন করছেন আমাকে। Right, sir. মানে ব্যাপারটা হলো যে একটা মাথা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মাথা আপনি কোন ডিসকমফোর্ট কোন কি, জিনিস খারাপ লাগে স্যার আপনাদের কাছে, মানে যেটা ওর বাদ দেওয়া উচিত? আপনি এর মধ্যে অলরেডি একটা বলেছেন যে ওরা মানসিকতায় নিয়ে আসে যে আমার একটা ভালো চাকরি হলে এই ওষুধ কোম্পানির চাকরি আর করবো না, তাহলে এই মানসিকতাটা বাদ দিতে হবে, নাম্বার ওয়ান। এরপরে স্যার আর কি কি বাদ দেওয়া দরকার এরকম? বাদ দেওয়ার কথা যদি বলেন যে তার যেটা আমি প্রথম কথা যেটা বলবো আসলে, এই কাজটা তো খুব হার্ড আসলে জব, স্যার অনেক কষ্টের চাকরি খুব কষ্টের নিঃসন্দেহে। চাকরি আসলে। এবং আমরা যারা উপর লেভেলে বসে আছি, আমরা আমাদের উচিত কিন্তু ওদের সুপায় দিয়ে চিন্তা করা আসলে, ও মারাত্মক কথা, ওদের শু পাই দিয়ে, মানে রাইট। এটাকে আমরা বলি যে 6-9 থিওরি। লাইক আমার জায়গায় আমি আছি, কিন্তু আমি আপনার অবস্থানে গিয়ে আপনার শু পরে অথবা আপনার রাইট, ব্লেজারটা গায়ে দিয়ে আপনার অবস্থান থেকে বোঝার চেষ্টা করা। রাইট, এটা একটা ফ্যাক্টর। আদারওয়াইজ ইউ আর নট এ লিডার। রাইট। তাহলে তার দুঃখ কষ্ট সেটা আমাকে শেয়ার আমাকে করতে হবে, তার পাশে আমাকে দাঁড়াতে হবে। সে যেটা করছে তার অনেক স্যার কিছুই আপনি আমার খারাপ লাগতে পারে, স্যার যেটা বলছেন লাগবে। এটা তো মনে হয় লিডারদের, কিন্তু আমি শুনতে হ্যাঁ, যাচ্ছি স্যার সরাসরি আমি সেখানে আসছি, মেডিকেল প্রমোশন অফিসারদের। আমি রাইট সেখানে স্যার। আসছি আপনার, রাইট স্যার। আমি একটু মানে পিছনে যে শুরু করলাম এই ওকে জন্যে ওকে আমি ওকে সেখানে আসছি। স্যার। আপনি যখন দেখবেন যে তাকে আমরা বলি যে ভাই তোমার কিন্তু আজ প্রত্যেকদিন তোমার একটা কাজের একটা টার্গেট আছে তোমার, রাইট স্যার। তাই না? তোমার কাজের টার্গেট বলতে তোমাকে তোমাকে অ্যাসাইন করছে ম্যানেজমেন্ট যে তোমার প্রত্যেকদিন এতগুলো ডক্টর ভিজিট করতে হবে, ধরুন এই 15টা ভিজিট করতে হবে। 15টা 12টা 10টা মানে হোয়াট এভার Right. ইট ইজ, তুমি দিনের পর দিন তুমি 8টা 10টা করে যাচ্ছ, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট। তার মানে এই যে কম করার যে একটা টেন্ডেন্সি, এইটাকে বাদ দিতে হবে। রাইট। থ্যাংক ইউ স্যার। দুইটা হইলো। আচ্ছা, আমরা বলছি আমাদের কাস্টমার তো দুইটা, রাইট। আমার কাস্টমার 3জন, যদিও আমার ইন্টারনাল কাস্টমার হ্যাঁ হ্যাঁ। মাই কলিগস, রাইট স্যার। তারপর আমার কলিগ 2জন কাস্টমার কি দুইটা, নাম্বার 1 ডক্টর, নাম্বার 2 কেমিস্ট। কেমিস্ট। রাইট স্যার। অ্যান্ড কেমিস্ট শপে আসলে এটা অ্যানাদার টাইপ অফ পেন ফর কলিগ, সে কিন্তু কেমিস্ট শপে সহজে যেতে চায় না। ও স্যার, এখানে তো আসলে কেমিস্টদেরও একটা চ্যালেঞ্জ হ্যাঁ, আছে বাংলাদেশে। কেমিস্ট শপে আসলে যেতে চায় না মানে কি, এটা আমি অবশ্য এটা সম্পূর্ণ সঠিক নয় যে যেতে চায় না তা নয় আসলে। কেমিস্ট শপে তো আসলে অর্ডার দেওয়ার বিভিন্ন সময় আছে আসলে, কারণ অনেক কেমিস্ট আছে তারা কিন্তু সো বিজি,
হয়তো রাত 11টার আগে সে অর্ডারই দিবে না। অর্ডারই দিবে না। ইভেন কোনো কোনো কেমিস্ট আছে রাত 12টার সময় অর্ডার দেয়। কোনো কেমিস্ট আছে হয়তো বা 2 বা 3 বার বলে যে আপনি যান পরে আসেন। সেকেন্ড টাইম গেলে আপনি পরে আসেন, আর রেডি না। থার্ড টাইম আবার বলে আপনি পরে আসেন। হ্যাঁ, কিন্তু একজন এমপিও, তারও তো ফ্যামিলি আছে, অ্যাবসলিউটলি স্যার। তাই না? তারও তো বাসার গেটটা বন্ধ হয় একটা নির্দিষ্ট সময়ে। রাইট স্যার। এটা তো সঠিক। এটা না আমাকে স্যার তো অনেক কেমিস্টরা আসলে হুম, বুঝতে চায় না। এটা একটা এটা আসলে বাংলাদেশে মানে আমার কাছে মাঝে মধ্যে আপনি মনে হয়। আপনি দেখেন কী ধরনের পেনফুল রাইট স্যার। ম্যাটার। তার সুপারভাইজার কিন্তু তাকে ওই ওই রাতেই অথবা সকাল হলেই কিন্তু তাকে বলছে যে তোমার তো আজকে তোমার এই প্রোডাক্টের কিন্তু অর্ডার খুব খারাপ হয়েছে, কেন তুমি কি ওই ডক্টর ভিজিট করো নাই? মানে ওখানে তাকেও কি একটু প্রেসক্রিপশন জবাবদিহির কম মধ্যে হয়েছে? রাখে আরকি। হ্যাঁ, এটা আপনার জবাবদিহিতা আসলে সব জায়গায় থাকতে হবে, থাকা ভালো, এটা করার থাকতে বিকল্প হবে। নাই আসলে। হ্যাঁ, কিন্তু জবাবদিহিতার সীমাটা যদি আমরা মানে কি লঙ্ঘন ছাড়িয়ে করে যাই, ফেলে লং সেটাও তো ঠিক নয় আসলে। সেটা কখনো উচিত না। একজন এমপিও দেখেন তাকে কিন্তু মানে প্রচণ্ড বৃষ্টি তখন হয়, বৃষ্টি যদি 3 ঘন্টা সাস্টেন করে, তখন কিন্তু আমরা বলি ভাই তুমি, অনেক কোম্পানি, আমি কিন্তু আমি আমাদের ইউনিটের কথা বলছি না, আমরা অনেক কোম্পানি আছে, আমরা কিন্তু বলি আসলে তোমাকে কি কোম্পানি রেনকোট দেয় নাই, ছাতা দেয় নাই, তোমার কি মোটরসাইকেল নাই? ভাই ডক্টর তো চলে যাচ্ছে, ডক্টর তো আসছে, বৃষ্টির আগেই আসছে, তো তুমি কেন ভিজিটটা, তো সপ্তাহে একদিনই ভিজিট এই ডক্টরের, আজকে ভিজিটটা মিস করলে তো তোমার আবার 1 সপ্তাহ তো তুমি ভিজিট পাবা না, রাইট স্যার। তাই না? অনেক বিজি ডক্টরই আমি দেখি যে প্রথমে এসেই চেম্বারে ঢুকেই কিন্তু উনি মানে কোম্পানিগুলোকে আগে ডেকে নেয়, ডেকে নিয়ে ভিজিট দিয়ে দেয় স্যার। ভিজিট দিয়ে দেয়। অনেক ভালো ডক্টর আছে হ্যাঁ, স্যার এরকম। এটা কিন্তু ভেরি ভেরি গুড প্র্যাকটিস এবং এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল, খুব অ্যাবসলিউটলি, খুব অ্যাবসলিউটলি। অ্যাপ্রিসিয়েটেবল, এরকমও আছে আসলে। সব মিলেই তো আমাদের কাজ করতে হয় আসলে। অ্যান্ড লেট নাইট রাইট ডক্টর স্যার। ভিজিট, আপনি যেটা বললেন যে এমপিও বা এমআই কোন জিনিসটা আপনার খারাপ লাগে, যে দেখুন আহ, এটা অবস্টাকলটা টু মাস, রাইট স্যার। কিন্তু আমরা যারা সেলসে যারা চাকরি করি, আমাদের আসলে তো অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি, আমাদের সবারই আছে অ্যাকাউন্টেবিলিটি। আমাদের অ্যাকাউন্টেবিলিটিকে বিজনেস ইনশিওর করতে হয় আমাদের। রাইট। বিজনেস ইনশিওর করতে হলে কিন্তু আমাদের এই মেডিকেল প্রফেশনে কিন্তু আসলে ডক্টর ভিজিট এবং আপনি কেমিস্ট ভিজিট, সেখান থেকে অর্ডার টেকেন, এর কিন্তু কোনো বিকল্প নাই, এর মানে এখনও বিকল্প তৈরি হয়নি আসলে এটা। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে লেট নাইট হোক আর ইজি ডক্টর হোক, আসলে আমাদের কিন্তু ভিজিট করতেই হবে। যখন আমার কলিগ বা অন্য একটা কোম্পানি কলিগ যখন অ্যাভয়েড করে যাওয়ার মানে চেষ্টা করবে আর কি, তখন আলটিমেটলি এটা সাফারিংস কিন্তু আমাদের তার কোম্পানির উপর মানে স্যার চলে আপনি আসে। এখানে একটা হুম, মেসেজ দিলেন যে, যে সকল কলিগরা আছি আমরা এমপিওরা, আমরা যদি আমাদের প্রতিদিনের যে নির্ধারিত টাস্কটা, এক্সাম্পল আমার আজকে 12টা কেমিস্ট হয়তো বা অর্ডার কাটার কথা, যদি আমি সেখানে আমার একটু ফাঁকিবাজি করার টেন্ডেন্সি হয়, তাহলে এই জিনিসটা আসলে আলটিমেটলি আমাদের খারাপ লাগে। এটা না করে সে তার কাজটা করুক, হোক বা না হোক সেটা তো পরের ব্যাপার, বাট সে তার চেষ্টাটা যেন কন্টিনিউয়াস হ্যাঁ, করে, সেই জিনিসটা আপনারা চাচ্ছেন। আলটিমেটলি সেটা তো আসলে সব কোম্পানি চাইবে আসলে রাইট সেই স্যার, রাইট জিনিসটা। স্যার। তারপরেও কিছু কিছু বিষয় আমি বলবো আসলে, অনেক সময় এমন সিচুয়েশন আসে যে যে 12টা কেমিস্ট্রির কাছে যাওয়ার কথা হয়তো 7টা কেমিস্ট্রির কাছে গিয়েছে, আসলে 5টা কেমিস্ট্রির কাছে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না আসলে। এখানেও সুপারভাইজারকে কিন্তু একটু মানে স্যাক্রিফাইস করা লাগবে, ভাই তুমি রাতে যেতে পারো না, ভালো কথা, এই সিচুয়েশন তোমার হয়েছিল, সেখানে যাওয়ার মতো পরিস্থিতি, অনেক নানান রকম পরিস্থিতি তৈরি হয়, তাই না অনেক সময়। তাহলে তুমি সকালে যাও, তুমি অ্যাটেন্ড করো। আবার এর সাথে কিন্তু রিলেটেড একটা চেন সিস্টেম, এর সাথে মানে আপনার ডিস্ট্রিবিউশনেরও একটা সার্টেন টাইম আছে, এরপরে কিন্তু আমার ডিস্ট্রিবিউশনে যদি অর্ডার প্লেস করি তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না আর কি, এখানেও লিমিটেশন আছে। তার মানে হচ্ছে যে আসলে আমাদের প্রফেশনটা অ্যাজ এ হোল আপনি যদি বলেন, আমাদের প্রফেশনটা রিয়েলি ইট ইজ ভেরি টাফ প্রফেশন আসলে। এটা না স্যার বাইরের মানুষ খুব একটা বুঝতে চায় না। কেন? আমার আমি একজন যেহেতু স্যার। কলিগ, আমার একজন কলিগ আসলে রাইট স্যার। আহ, আমি নাম বলবো না, এমন একটা টেরিটরি আসলে চর অঞ্চলের একেবারে চর, সেখানে আসলে বলার মতো কিছু নাই আসলে। কিছু কেস ডক্টর, বেস্ট একটা মার্কেট, খুব ভালো করতেছে সে সেখানে। আপনি, ইউ বিলিভ অর নট, আই ওয়াজ ওরিড সো মাচ, এখানে আমি এই যে পোস্টিং করলাম,
আমি আবার বলি আপনাকে, আমি আবার একটু সাহসী লোক আর কি। এই একেবারে মানে ছোটো থেকেই আমি খুব সাহসী লোক। যখন পোস্টিং করলাম তখন আমি একটু সাহস নিয়ে করলাম পোস্টিং, দেখি না কি হয়। আলহামদুলিল্লাহ সেখানে সেই সেই টেরিটরি এখন কিন্তু মানে বাংলাদেশের মধ্যে কয়েকটা উল্লেখ করার মতো বড় টেরিটরির মধ্যে একটা টেরিটরি সেটা এখন। এটা কিন্তু কেন হয়েছে? ওই কলিগের ডেডিকেশন, নো ডাউট। কলিগের ডেডিকেশন ছিল, তার যে প্রফেশনের প্রতি তার অনেস্টি ছিল, তার সিনসিয়ারিটি ছিল, কোম্পানি যে গাইডলাইন সে পুরোপুরি ফলো করছে। আদারওয়াইজ এই মার্কেট ডেভেলপ করা তার পক্ষে ইট ওয়াজ কমপ্লিটলি ইম্পসিবল। রাইট, তার মানে আমি বলছি সেদিন শুরুতেই আপনাকে আমি যেটা বলেছি আসলে কনফিডেন্স। লাগবে। কনফিডেন্স যদি আমার থাকে, যে কোনো মানুষের যে কোনো প্রফেশনে যদি একজন মানুষ মনে করে যে আমার পক্ষে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তা আমাকে তো কিছু বুদ্ধি বিবেচনা দিয়ে পাঠিয়েছেন তো আসলে আমাকে। অ্যাবসলিউটলি। তা আমার এই বুদ্ধি বিবেচনাটা যদি আমি কাজে লাগাই, নাথিং ইজ ইম্পসিবল। অন দ্য আদার হ্যান্ড এভরিথিং ইজ পসিবল ফর এ হিউম্যান। অ্যাবসলিউটলি স্যার, আপনার এটার সঙ্গে আমি একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা একটু বলতে চাই আমাদের অডিয়েন্সদেরকে, যে আপনারা হয়তো অনেকেই জানেন জি, পবিত্র কোরআনের সূরা আল বাকারার 286 নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই, শেষ আয়াত। রাইট, যে আমি প্রাণীকুলকে কখনোই তার যেটুকু পারবে তার বেশি চাপ দেই না। মানে দাঁড়ায় যে আপনি যতটুকু নিতে পারবেন আসলে আপনার উপরে ওই অ্যাসাইনমেন্টটাই আসে, রাইট। এর বেশি আসে না। হুম। আমরা অনেকে মনে করি যে আমাকে অনেক চাপায় দিছে, আমি অনেক ভারী কিছু নিয়ে ঘুরতেছি, অনেক প্রেশার। আসলে ভাই এগুলো আপনার উপরে প্রেশার না। জাস্ট মাথাটা চিন্তা করেন, আপনি যেটুকু পেয়েছেন এটা আপনি কেপেবল বিধায় পেয়েছেন। এটা কোনো ম্যানেজমেন্টের কথা না, স্বয়ং আল্লাহ তাআলার কথা, রাইট? তো সেখানে জাস্ট এটাকে বিলিভ করে যদি আপনি রিসিভ করতে পারেন যে ইয়েস, আমার কাছে যে দায়িত্বটা আসছে এই দায়িত্বটাকে আমি পালন করতে পারবো, এটা আমার কাছে চাপ না, তখন আপনার গেমটা হবে অন্যরকম। তখন আপনি অন্য খেলা খেলতে পারবেন। তখন দেখবেন যে আপনার কাছে কাজকে আর কাজ মনে হবে না, একটা ভালো লাগা মনে হবে। আমি কিছুক্ষণ আগে যখন স্যারের সাথে কথা বলছিলাম, স্যার বলছিল যে প্রফেশনটাকে না ভালোবাসতে হবে, তা নাহলে কিন্তু আলটিমেটলি এটাকে অন্য জায়গায় নেওয়া যাবে না। ডেডিকেশনের যে জায়গাটা, কারেজের জায়গাটা, এই জিনিসগুলো একটু ডিফারেন্ট জায়গা। সো এগুলো তৈরি হইতে গেলে না ওই কাজটাকে ভালোবাসলে অনেক বেশি পরিমাণ করা সম্ভব, রাইট স্যার? দেখুন আপনি সঠিক কথা বলেছেন। আপনি আমার কলিগদেরকে আমি যে টিপস যেটা দিই আসলে সেটা হচ্ছে, ভাই তুমি তোমার লাইফটাকে ইজি করে নাও, অ্যান্ড ইটস কমপ্লিটলি ডিপেন্ডস আপন ইউ। তুমি কীভাবে ইজি করে নেবা, তুমি তোমার কাজগুলোকে তুমি অর্গানাইজ করে নাও। তুমি তোমার কাজগুলোকে তোমার যখন অর্গানাইজড হয়ে যাবে, সে এমপিও হোক, ফার্স্ট লাইন সুপারভাইজার হোক, জেডএম হোক, হোয়াট এভার ইট ইজ, সে যখন অর্গানাইজ করে ফেলবে, তার টেরিটরি হোক, তার রিজিয়ন হোক, অর্গানাইজ করে ফেলবে, ওয়েল সেট যখন হয়ে যাবে, দেখবেন যে তার লাইফটা কিন্তু তখন খুব ইজি হয়ে গেছে তখন। এবং এটাই হয়েছে, এটাই হয়েছে। দেখুন আমি আপনাকে বলি, 12 জন কলিগ নিয়ে যখন আমি শুরু করি আসলে, আজকে আমার কিন্তু সব মিলে প্রায় 700 আমার কাছাকাছি আর কি। মাই গুডনেস, 12 জন ছিল 2009 সালে, এখন 2025-এ এটা 700 মানুষ হয়ে গেছে। 700 প্লাস, 700 প্লাস, ইয়েস, 700 অ্যারাউন্ড প্লাস। 700 এখন আমার সুপারভাইজার। স্যার বর্তমানে স্যার বাংলাদেশের নিউট্রাসিউটিক্যাল মার্কেট কত টাকার এমনিতে তাইলে? অ্যাকচুয়াল ফিগারটা আমার কাছে নাই। আই থিঙ্ক সবাই ভালো করছে, কম বেশি ভালো করছে সবাই, কম বেশি। এবং আহ, যে লিডিং যেগুলো কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর কি, যেগুলো যাদের শুধুমাত্র ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তারা কিন্তু এই উইংটা ওপেন করেছে মোস্ট অফ দ্য কোম্পানিস। এবং তারাও যে খারাপ করছে খুব একটা তা কিন্তু নয়। তো সেই হিসাবে আমি যদি মনে করি এটা আসলে 1.5 থেকে 2,000 কোটি টাকার কোম্পানি অলরেডি হয়ে গেছে, 1.5 থেকে 2,000 কোটি টাকার মার্কেট, অলরেডি হয়ে গেছে এটা। এবং বিশাল ঘটনা যেভাবে স্যার। যেভাবে সব, এবং আরও আর দুই একটা কোম্পানি, আরও অল্প কয়েকটা কোম্পানি, রিনাউন্ড কোম্পানি আসতে বাকি আছে। এরাও হয়তো খুব শিগগিরই চলে আসবে, সোফার আইনও। এরা আসলে সব মিলে আসলে যেভাবে সবাই যদি আসলে এটাকে কাজ করে, এটা আসলে আরও অনেক অনেক এক্সপান্ড করবে আসলে এটা। আমি আবারও বলি, এটা আসলে এই কনসেপ্টটা আসলে এই মার্কেটে ক্রিয়েটর কিন্তু আমরা আসলে কনসেপ্টটা দাঁড় করিয়েছি কিন্তু আমরা। Radiant. এটা কনসেপ্ট, হ্যাঁ, এটা Right, কনসেপ্টে দাঁড় করিয়েছি আমরা। ইউ বিলিভ অর নট,
এমন কিছু ডক্টর বাংলাদেশে আছে এখন যারা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আমাদের প্রোডাক্ট কিন্তু মানে প্রেসক্রাইব করতেছেন এখন। করছে না, হ্যাঁ, করছেন এখন, করছে, করছেন অনেক বড় বড় ডক্টর, করছে। লিডিং গাইনোকোলজিস্ট অর লিডিং অর্থোপেডিক্স অর লিডিং মেডিসিন অর লিডিং এনি আদার ডিসিপ্লিন আমাদের প্রোডাক্ট কিন্তু এখন তারা লিখতেছেন কিন্তু তারা। তো এইভাবে যদি আরও অন্যান্য কোম্পানিগুলো যদি এগিয়ে আসে আসলে, তখন তো তাহলে সবাই লিখবে। সবাই লিখবে আসলে, হ্যাঁ, রাইট। সবাই লিখবে এটা। স্যার আমি যদি এবার আপনাকে একটু ডিফারেন্ট আসপেক্টের প্রশ্ন করি স্যার, থ্যাংক ইউ, আমরা অনেকগুলো জায়গায় শিখেছি। আমার এবার প্রশ্নের ধরনটা হলো স্যার, আপনি অলরেডি কয়েকটা কথা বলেছেন বাই দিস টাইম, যে ম্যানেজারিয়াল লেভেল যে জায়গাটা, লাইক সে এখন ম্যানেজার হইলো, প্রমোশন আপনি দিলেন, সো ম্যানেজার হওয়ার পরে তাকে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে? ইতিমধ্যে আপনি বলেছেন যে তাকে 6-9 মেথডে কলিগের অবস্থান থেকে বুঝে তার সাথে কথা বলা, এটা আপনি বলেছেন। এরপরে বলেছেন যে তারকে একটু মনিটরিং করা, যে সে রেগুলার বেসিস যে কাজগুলো করছে, ডক্টর কাছে যাচ্ছে আর কেমিস্টের কাছে যাচ্ছে, সে বিষয়গুলোকে একটু দেখা একজন ম্যানেজারের। তো আর ম্যানেজারের আর কি কি কাজ করা দরকার, যেটা করলে সে একজন সুপার ডুপার পারফর্মার হতে পারে? ওকে, থ্যাংক ইউ আপনাকে। আসলে আমি আমার কলিগদেরকে অ্যাটলিস্ট যেটা সাজেস্ট করি, যে অ্যাডভাইস আমি তাদেরকে করি, যে দেখো তোমার আন্ডারে যে 6জন বা 7জন আছে, বিইং এ সুপারভাইজার, দে আর ইয়োর ইন্টারনাল কাস্টমার। অ্যাবসলিউটলি। তুমি যদি এই কাস্টমারকে তুমি যদি মোটিভেটেড করতে না পারো, তুমি যদি মনে করো আমি তাদের শরীর হয়ে তাদের কাছ থেকে আমি আমার কাজ আদায় করে নেবো, নো, দ্যাট ইজ রং পারসেপশন। আগে আস্থায় নাও তাদেরকে তুমি। খারাপ করছে, করুক, অসুবিধা নাই, সেটার জন্য তুমি তাকে বসো আলাদা করে। অথবা একজন ভালো করছে কিন্তু আমার একটা মেজর ব্র্যান্ড মানুষ খারাপ করছে, তাহলে দেখো তার সাথে বসো তুমি, এবং তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার সিনিয়র সুপারভাইজার আছে, তিনজনে বসো, ডিসকাস করো কোথায় সমস্যা, কোন ডক্টর আসলে আমার এখানে সাপোর্টটা কমিয়ে দিয়েছে, অথবা তোমার টোটাল যে ভ্যালু অ্যাচিভমেন্টে কেন হচ্ছে না আসলে, তার সাথে ডিসকাস করো। ভাই কী লাগবে তোমার, বলো তুমি কোন সাপোর্টটা লাগবে, অথবা তোমার বিবেচনা দিয়ে তুমি আগে চিন্তা করো। তুমিও তো এমপিও ছিলে, আজকে তুমি সুপারভাইজার হয়েছো, তুমি তো বোঝো যে কোথায় তার সাপোর্টটা লাগবে। ওই টেরিটরি নিয়ে, ওই কলিগ নিয়ে যদি তোমার আইডিয়া হয়তো নাও থাকতে পারে, কারণ তুমি আর এক জায়গায় কাজ করছো, তোমাকে পোস্টিং করা হয়েছে সুপারভাইজার হিসেবে আর এক জায়গা, ওই মার্কেটের সিনারি একটু ডিফারেন্ট, তুমি ওখানে লেট নাইট মতো কাজ করে আসছো। কিছু কিছু মার্কেট আছে হয়তো বা তোমার 6টা বা 8টা, মানে 8টার মধ্যে কাজ শেষ, ক্লোজ হয়ে যায় 8টার মধ্যে, তাই সেখানে থেকে তোমার মার্কেটে সেভাবে অর্গানাইজ করে নিতে হবে তোমাকে। আবার এমন এক মার্কেটে হয়তো ওই সুপারভাইজারকে পোস্টিং করলাম আমরা, সেই মার্কেটে হয়তো বলা আপনার রাত 12টার আগে তাকে কিন্তু স্টেশন লিভ করার কোনো সুযোগ তার নাই, তাহলে কী করা লাগবে? তার মানে তার কলিগরা তো কাজ করছে, কলিগকে ফেলে রেখে সে কি বাসায় যে ঘুমাবে? এই সুযোগটা তো আমাদের নাই আসলে। সো দ্যাট আগে কলিগকে মোটিভেটেড করা লাগবে, ফার্স্ট অফ অল মোটিভেশন দেওয়া। মোটিভেশন দেওয়া। আমি Very good. যেটা বলি সবসময়, ভাই কলিগের উপর ছড়ি ঘোরায় কখনো যদি তুমি কাজ আদায় করতে চাও, তো ইট উইল নট ওয়ার্ক। সরি ঘুরে কাজ করানো মানে কি স্যার, বিষয়টা আরেকটু যদি আপনার দৃষ্টিতে বুঝিয়ে বলেন, যদি আমরা অনেকে বুঝি তারপরে। আচ্ছা, আমি আপনাকে বলি আর কি। Right, sir. আমার দৃষ্টিতে যেমন আপনার, আমি বলি হয়তো বা যে কোম্পানি সেট করে দিয়েছে যে তোমার ডেলি ভিজিট এতটা হওয়া লাগবে, একদিন তো কম হতেও পারে। রাইট স্যার। ধরুন 10টা ভিজিটের কথা আমি বলে যে তোমার ডেলি ভিজিট করা লাগবে 10জন ডক্টর, হুম, একদিন তো 8জন হতেই পারে, খুবই স্বাভাবিক। তাই না? তার জন্যই তো আর তাকে বকাঝকা করার কিছু নাই, তাকে বুঝিয়ে বলতে হবে ভাই তোমার কিন্তু পরপর 2 দিন কিন্তু 8টা অথবা 8 আর 7 15টা ভিজিট হয়েছে, এই যে 5টা ভিজিট, তাহলে এটা কীভাবে ম্যানেজ করবো আমরা? কারণ তার জন্য তো একটা টুলস আমরা হাতে দিয়েছি তাকে, কীভাবে ম্যানেজ করা যায় এটা বলো। এই ডক্টর তো তোমার সপ্তাহে 2টা ভিজিট দেয় অথবা একটা ভিজিট দেয়, এই যে মিস হয়ে গেল তাহলে কী করা যায়, বা কেন হলো তার সাথে বসতে হবে, যে কেন হলো ও নিশ্চয়ই। আর যদি আমি তাকে বলি আমি কোনো কিছু জানি না, বুঝি না, তুমি ভাই কীভাবে এরপর থেকে ভিজিট করবো, আমাকে তুমি 10টা ভিজিট বানাতে তুমি ইয়ে করবে, হ্যাঁ মাসে করবে 10টা ভিজিট, সে করবে, কিন্তু প্রোডাক্টিভ হবে না। ফ্রুটফুল ভিজিট হবে না সেটা আসলে। প্রোডাক্টিভ হবে না। তাকে বুঝিয়ে বলতে হবে আসলে। হ্যাঁ, তারপরেও কথা থেকে যায় আসলে, সে যদি ফ্রিকুয়েন্টলি যদি এটা করতেই থাকে ইন্টেনশনালি, তখন কিন্তু তার সিনিয়র সুপারভাইজার আছে, অন্য তা অন্য স্টেপসে যাবে আগে অন্য তখন। স্টেপে দিতে হবে তখন, রাইট স্যার। তাই না? কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমরা যেটা বিশ্বাস করি, আমরা যদি কলিগকে যদি মোটিভেটেড করতে পারি আসলে, বা তাকে যদি বোঝাতে পারি, তার কলিগের তো এখানে ইন্টারেস্ট আছে, স্যার তার একটা কঠিন ইনসেন্টিভ আছে। প্রশ্ন আমার কাছে, আপনার কাছে স্যার, আমার যে বাংলাদেশে কমন একটা সিনারিও আমি স্যার দেখি,
রাত্রে 11টার পরে ম্যানেজাররা স্যার মিটিং কল করে অনেক ক্ষেত্রে। 11টার পরে ফোন দেয়, ও ততক্ষণে বাসায় গেছে। হ্যাঁ, এখন ক্ষেত্র বিশেষ দুই একটা জায়গায় থাকতে পারে যেখানে হয়তো অর্ডার কাটা শুরুই হয় 11টার পরে। যদি এমন থেকে থাকে সেটা ডিফারেন্ট কেস। কিন্তু কমনলি যেটা দেখি যে 11টার সময় ফোন দিয়ে ওরা বকাঝকা করতেছে, আজকে তোমার কেন টার্গেট হলো না, হ্যাঁ এটা নিয়ে। তো আসলে এই কথাগুলো তো সে পরের দিন সকালেও বলতে পারতো। এই যে রাত 11টার পরে ফোন দেওয়া, এটা কি স্যার আপনি কিভাবে দেখেন, বা এটা করা উচিত কিনা? মোটেও করা উচিত নয় এটা, এক কথায় বলে 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 ফেলছেন স্যার, মোটেও করা উচিত নয়। মোটেও নয়। কারণ তার ফ্যামিলি আছে না, রাইট স্যার, তার বাচ্চা কাছে আছে না, রাইট স্যার, তাদের সময় দেওয়ার বিষয় আছে না, রাইট তার স্যার, পার্সোনাল কাজ আছে। রাইট স্যার, পরের দিন সকালে তাকে ওঠা লাগবে, রাইট স্যার। 9টার সময় পরের দিন তাকে রিপোর্টিং করা লাগবে। যিনি বকাঝকা করছেন তিনি কি একবার চিন্তা করছেন এই কলিগকে আবার পরের দিন সকালবেলায় এসে 9টার সময় আমার কাছে রিপোর্ট করা লাগবে? একটা রিপোর্টিং প্লেস আছে। তে উনি উনি তো সকালবেলাও এটা জিজ্ঞাসা করতে পারেন। অল বেটার দিস ইজ যে আপনার একটা কাট অফ টাইম থাকা উচিত। হয়তো ডক্টর ভিজিট আছে, লেফটেন্যান্ট ডক্টর, একটা কাট অফ টাইম আসলে সেট করা। অ্যাটলিস্ট আমার যে কোম্পানি এখানে আছে, যে তুমি 10টা অথবা 10:30 এই টাইমে তুমি ফোন দিয়ে বলবো যে স্যার আমার এখন কাজের স্টার্ট আছে, এই আমি আই এম ক্লোজ টুডে ইনক্লুডিং অর্ডার টেকেন অ্যান্ড ডক্টর ভিজিট, আমার 10টা বাজে স্যার শেষ হয়ে গেছে, আমি কি এখন মানে স্টেশন লিভ করতে পারি? ডেফিনেটলি সুপারভাইজার বলবে হ্যাঁ ভাই আপনি জান, তাহলে অসুবিধা নাই। আর অথবা যেটা করতে পারে, স্যার আমার একজন কিন্তু আমার লেফটেন্যান্ট ডক্টর কিন্তু আছে, আমার অন্যান্য কাজ শেষ, আমার একজন লেফটেন্যান্ট ডক্টর আছে, এটা ভিজিট পেতে পেতে আমার হয়তো 12 ঘন্টা খানিক বা ঘন্টা 1.5 লাগবে। আমরা যেটা বলি তখন কিন্তু সুপারভাইজারকে বলা আছে, তখন সুপারভাইজার কিন্তু তখন স্টেশন লিভ করতে পারবে না। ওকে, আপনার কলিগকে আপনি ফিল্ডে মার্কেটে রেখে রেখে সুপারভাইজার আমি বাসায় যে নো, হবে না। এটা উচিত নয় আসলে এটা। রাইট, তাহলে তার মরাল কাজটা কোথায় থাকবে আসলে? রাইট স্যার। তা আমার সময় ওই কলিগের কী ধারণা হবে? তুমি যদি এটা করো শুধু তোমার ব্যাপারেই যে মানে কলিগের একটা ধারণা খারাপ হবে তা নয়, এটা কিন্তু এই ধারণা হতে হতে আমার পর্যন্ত চলে আসবে। সো দ্যাট ইউ শুড অ্যাটেন্ড উইথ দ্যাট স্যার, লেফটেন্যান্ট ডক্টর। থ্যাংক ইউ স্যার। এখানে আপনি একবার খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা বিষয় বলে ফেলছেন, আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই। আমরা যারা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার আছি বা যে সেগমেন্টে আছি না কেন, স্পেশালি ফার্মাকে আমি বলতে চাই, বা নিউট্রিসিউটিক্যালস এই সেক্টরটাতে রাত 11টার পরে ভুলে ফোনটা দিয়েন না। স্যার যেটা বলে যে আপনি একটা কাট অফ টাইম করেন, সেটা 10টা হতে পারে, 10টা 5 হতে পারে, 10:30 হতে পারে, ইভেন দেন 11টা হতে পারে, সেটা আপনার ব্যাপার, আপনি মার্কেটে বোঝেন। বাট 11টার পরে কোনোভাবেই তার আর ফোন দিয়েন না। ইন কেস অফ ইমার্জেন্সি, যে ইয়াস রাত্রেই লাগবে, তারে একটা ক্যাম্পেইন আজকে রাত্রে 12টার মধ্যে ইনভয়েস করায় ফেলতে হবে, তাহলে তো আপনি দিবেননি। সেটা হইতে পারে, সেটা রাত 2টা হইতে পারে, দেন সমস্যা নাই। কিন্তু এটা যেন নিত্যদিনের প্র্যাকটিসটা না হয়, এটা একটা রাইট, মেসেজ। রাইট। স্যার এই জায়গাটা আপনাকে আরেকটা আমি প্রশ্ন করতে চাই, এটা একটা কঠিন তিতা সত্য ইন বাংলাদেশ চলছে ইদানিংকালে। দুপুরবেলা 2টা থেকে 5টা সাধারণত ফার্মা ইন্ডাস্ট্রি বা নিউট্রিসিউটিক্যালস ইন্ডাস্ট্রি যেটি বলেন না কেন, এই সময়টাতে রিপ্রেজেন্টেটিভ একটু রেস্ট নেয় বাসায়, এটা তার রেস্টিং টাইম। কিন্তু দেখা যায় ইদানিংকালে অতি উৎসাহী হয়ে মিড লেভেলের ম্যানেজার যারা হয়তো ফার্স্ট লাইন ম্যানেজার করছে না, তার পরের লাইন যারা রিজিওনাল ম্যানেজার, অন্য কোম্পানিগুলোতে, আপনাদের কোম্পানিতে জোনাল ম্যানেজার, সো ওনারা এই 2টা থেকে 5টা সময়ের মধ্যে মিটিং ডাকে। এইটাকে স্যার আপনি কিভাবে দেখেন? মিটিং ডাকা আসলে হঠাৎ করে এই টাইমে মিটিং ডাকা, এটা কি এজেন্ডা সে সেট করবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, মিটিং ডাকতে হলে তো একটা এজেন্ডা তো থাকা লাগবে। রাইট স্যার। ওই যে এজেন্ডা স্যার, প্রোডাক্ট হয়তো ভালো করে না, অথবা 4P শেয়ার ভালো আসে নাই, অথবা আমার সেলস ভালো হয় নাই, এই টিমের ভালো এটা হয় নাই। বলা একটা এটা বলার একটা সময় আছে এটা। রাইট, ইভেন আই থিঙ্ক যে সেট মিটিং মানে আমি 3 দিন আগে ডিক্লেয়ার করছি আমার একটা মিটিং আছে অমুক দিন, আমি এজেন্ডা টেন্ডার পাঠিয়ে দিয়েছি, এভরিথিং হ্যাড ডান। সেখানে কিন্তু শিডিউল করা আছে আমার হয়তো 9:30 to 5 PM। ওকে, রাইট, হোয়াট আই বিলিভ it should be finished within 5, maximum within 5:15। 5টার পরে 6টা 7টা পর্যন্ত 8টা পর্যন্ত যদি আপনি মিটিং করেন, কোনো প্রোডাক্টিভ মিটিং হওয়া আর কি আদৌ সম্ভব? সারাদিন তো ইম্পসিবল। সো দ্যাট আপনি যদি স্যার- বলেন ইনস্ট্যান্ট একটা মিটিং 2টা থেকে 5টার মতো ডাকা, অ্যাটলিস্ট আমি এই থিওরিতে বিশ্বাস করি না এবং কোনোভাবেই করি না আমি। কারণ মিটিং হচ্ছে হওয়া উচিত প্রি শিডিউল্ড। হ্যাঁ,
হঠাৎ করে কোন সিচুয়েশন, দ্যাট ইজ অ্যানাদার থিং। অ্যানাদার থিং স্যার, সেটা হইতেই পারে। সিচুয়েশন সেটা 6 মাসে হতে পারে, একটা 3 মাসে হতে হতে রাইট স্যার। কিন্তু এটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আসা, আমার যদি আমার কাছে আপনি জিজ্ঞেস করেন আমি বলবো স্যার হয়তো No. মাসে একদিন করলে এটাও মানা যায়, নো, যে yes, মাসেও আমি- একদিনও মানে কেন হবে যদি কোনো আসলে? কারণে একদিন মাসে করলো সেটা হয়তো মানা না, যায়, কিন্তু মান্থলি মিটিং তো আমাদের আছে আসলে, মান্থলি মিটিং তো ইন্ডিভিজুয়ালি হয়। মানে আছে তো আমাদের, রাইট স্যার। এবং সেটা সেট মিটিং আমার। রাইট স্যার। তাই 2টা থেকে 5টা পর্যন্ত যদি অ্যাকচুয়ালি 2টা থেকে 5টা পর্যন্ত আপনি বলছেন, আমরা বলছি, কলিগ কিন্তু 2টার সময় কিন্তু আসলে যেতে পারে না আসলে। না স্যার, না, আলটিমেটলি তাকে যে কিন্তু ফ্রেশ হতে হতে 3টাই বেজে যায়, 3টাই বাজে। তাকে খেতে হবে, তাকে 1 ঘন্টা রেস্ট নিতে হবে, তারপর আবার তাকে বের হইতে হবে, রাত 11টার মতো থাকা লাগবে। এই জিনিসটাকে আমরা রিয়ালাইজ যদি না করি, তাহলে এটা তো কলিগদের প্রতি অন্যায় করা হয় আসলে, তাই স্যার, না? কিছু কিছু কোম্পানি মনে করে কি যে আমি ওনারে একবারে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কিনে নিছি, সো যা খুশি তাই করবো আর কি, এরকম একটা ব্যাপার। অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানির মানে টপ টায়ারের এরকম একটা মেন্টালিটি গ্রো করেছে, যেটা আমি স্যার, আমি অনেস্টলি বলছি স্যার, কেন আমি তো স্যার, আপনি তো অনেক কোম্পানিগুলোতে ট্রেনিং করাই, সো স্যার যখন ট্রেনিং করাতে যাই তার আগে আমরা যেটা করি যে ওই কোম্পানিগুলোর রুট লেভেলটাতে কথা বলি, মিড লেভেলে বলি, ফার্স্ট লাইন লেভেলে বলি। সো কথা বলতে গিয়ে আমাদের একটা কমন কিছু প্রশ্ন থাকে, সো ওই কমন প্রশ্নের মধ্যে গিয়ে দেখি যে অনেকগুলো কোম্পানি এই প্র্যাকটিসটার মধ্যেই আছে। হুটহাট কোনো কথা নেই, এখন নতুন করে বেরিয়েছে গুগল মিট, নাইলে জুম, নাইলে এখন নতুন করে আবার হোয়াটসঅ্যাপে সুযোগ দিয়ে দিছে, ধুম করে হোয়াটসঅ্যাপে লাইনে আসেন কথা বলি। ওই বেটা ভাত খাচ্ছে, এর মধ্যে মিটিং শুরু করে দিছে, কোনো কথা বার্তা নেই, পুরো দৌড়ের মধ্যে রাখছে। এইটাতে যে চ্যালেঞ্জটা হচ্ছে স্যার, আমরা যেটা দেখছি দূরে থেকে, বা আমরা এটা বাড়ি থেকে যেটা দেখছি, যে মানুষের দিনকে দিন এই সেক্টরটার প্রতি জব করার একটা অনীহা তৈরি হচ্ছে। অনেক ভালো ফ্যামিলির লোকজন আসতে চাচ্ছে কম, অনেক মেধাবী স্টুডেন্টসের একসময় স্যার আপনারা যখন জব করেছেন তৎকালীন সময়ে, ইভেন এখনও রেডিয়েন্ট এমএসসি কমপ্লিট করা হলে তারপরে নিচ্ছে। এই সেগমেন্টের লোকগুলো স্যার আপনারা হয়তো বা এখনো কিছু পান, অনেস্টলি স্পিকিং অন্য কোম্পানিগুলো এটা পায় না। অন্য কোম্পানিগুলো এখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পোলাপান নেয়, এটাই চলতেছে। বিকজ এই জিনিসটা হচ্ছে কেন, যে এখানে কিন্তু স্যার আসলে একটু মেধাবী লোকজনদের কাহিনী সেই জায়গাটা থেকে এখন অন্যদিকে চলে যাচ্ছে ডিউ টু কোম্পানির এই সকল উল্টাপাল্টা কার্যকলাপের কারণে। এই জায়গাটা থেকে বের হওয়া স্যার খুব জরুরি। আপনি একটা কোম্পানির ডিরেক্টর সেলস এবং আপনার লেভেল থেকে জিনিসগুলোকে বলছেন যে ইয়াস একেবারেই সঠিক না। সো এই জন্য আমি সকল যারা দেখবেন তাদেরকে বলতে চাই যে ভুলেও রাত 11টার পর ফোন দিব না। দুপুরের টাইমটাতে যে সময়টা ওনারা রেস্টে থাকে, এই সময় ডাইকে আয় না, ওনাদেরকে বসা মিটিং এই সমস্ত দানে পানে করে না, এগুলো আসলে বাড়ে না, প্রোডাক্টিভিটি হয় না। Right? আপনি প্রোডাক্টিভ জিনিস করতে চাইলে তাকে মেন্টালি পিস দিতে হবে, স্যাটিসফ্যাকশন দিতে হবে, শান্তি দিতে হবে, তবেই কেবল সেই লোকটা তার সর্বোচ্চটা দিয়ে আপনার জন্য কাজ করবে, এর আগে হবে না। রাইট? দেখুন, আপনি যেটা বলেন, আমি কিন্তু প্রথমেই আপনার এখানে এসে যেটা বলছি আসলে, যে এই রুট লেভেল যেটা কথা আপনি এতক্ষণ বললেন, স্যার, দে আর আওয়ার ইন্টারনাল কাস্টমার। অ্যাবসলিউটলি স্যার। আপনি যদি তাদের কমফোর্টের কথা চিন্তা না করেন, আমি আরেকটা কথা বলেছি আপনাকে, যে শুধু তাদের উপরে ছড়ি ঘোরাই কিন্তু আপনি ভালো প্রোডাক্টিভ কোনো কিছু কিন্তু আপনি লুজ করবেন আসলে। আমরা লুজ করবো আসলে, লুজ করবো কীভাবে? লুজ করবো তার থেকে তো আসলে আমি এইভাবে তার উপর ছড়ি ঘোরায় আমি ভালো কিছু তার থেকে আশা করতে পারি না, এটা আমাকে রিয়ালাইজ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি তাকে মোটিভেটেড করতে পারেন, আপনি তাকে বিভিন্ন টুলস আছে আপনার মোটিভেশন দেওয়া, মোটিভেটেড করে কাজ করাটাই আপনি বেটার, নাকি ছড়ি ঘোরায় কাজ করাটা বেটার? মানে প্রোডাক্টিভ কাজ যদি আপনি তার থেকে আপনি যদি বের করে নিতে চান, তাহলে অবশ্যই তার কমফোর্টটা আপনাকে দেখতে হবে, তার ডিসকমফোর্টটাও আপনাকে দেখতে হবে। তার ডিসকমফোর্টটা আপনি দেখবেন না, তাকে এইভাবে হুটহাট যখন তখন ফোন দিবেন, তাকে যখন তখন যে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবেন, একসাথে অনেক অ্যাসাইনমেন্ট দিয়ে দেবেন, যেটা আদৌ তার পক্ষে এটা সম্ভব কিনা সেটা আমার বুদ্ধি বিবেচনা আসলো না। আমি একসাথে 7-8টা অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছি, এটা তার পক্ষে সম্ভব নয় আসলে। মানে কোনোটাই ঠিকমতো হবে না। রাইট স্যার। তো আমি 2টা অ্যাসাইনমেন্ট তাকে দিই, সেটা মনিটরিং করি, আমি রেজাল্টটা কী আসছে দেখি, আমি তারপরে বাকি 2টা আবার দিই। আমার তো দিন তো ফুরিয়ে যাচ্ছে না আসলে। রাইট স্যার। একসাথে 5টা দিলে কোনোটাই হবে না। হবে না স্যার। আমি যদি তাকে এইভাবে পেন দিতে থাকি, সে কি আমার প্রতি কি তার যে একটা
পারসেপশন, এটা কি ভালো দাঁড়াবে? কখনোই সে কি না। কোম্পানিকে ভালো ডমিনেট করবে? No. সে ভালো একটা কাজ করবে। দেখুন, আপনি যদি বলেন ডক্টর কল, ডিটেলিংস আছে সেখানে, প্রি কল, পোস্ট কল অ্যানালাইসিস, আমরা যেটা বললাম Right, আর কি। sir. ফ্রুটফুল কল সে করলো না, আপনি কি করবেন আসলে? কল করার মধ্যেও তো আসলে তো অনেক ক্রাইটেরিয়া আছে। অনেক আর্ট আছে স্যার, অনেক। আমার 3টে ব্র্যান্ড বেনিফিট আছে, রাইট স্যার। সে বললো না, একটা বললো না, একটা বললো জাস্ট না। স্যাম্পল দিয়ে চলে আসছে। স্যার অথবা বা একটা ম্যাডাম দিস ইজ এটা রাইট। হ্যাঁ। তো এটা এই জন্য বলছি আসলে সত্যিকার অর্থে এরা, আমার কলিগ, অ্যাটলিস্ট আমার কলিগ দিয়ে আমি বলতে পারি আসলে যে এটা, আমি এমন কোনো নির্দেশনা আসলে আমার সিনিয়রদেরকে আমি দিই না যেটা আমার কলিগরা আসলে মানে অ্যাটলিস্ট মানে ঠিক তারা ক্যারি করতে পারবে না, এমন কোনো নির্দেশনা আমি দিই না, এবং আমার মনে হয় এটা দেওয়া উচিত নয় উচিত আসলে। না স্যার। আবার এটাও ঠিক, এমন নির্দেশনা যাওয়া উচিত যে নির্দেশনা গেলে কলিগ খুশি হবে, সে মনের আনন্দে কাজ করবে, সুপারভাইজারও আনন্দ পাবে, কলিগও আনন্দ পাবে, কাজটা ফ্রুটফুল হবে, রেজাল্ট ওরিয়েন্টেড হবে। রাইট স্যার। দিন শেষে, মাস শেষে, বছর শেষে দেখবেন যে আসলে দিস ওয়াজ দ্য বেস্ট ওয়ে হোয়াট উই হ্যাড ডান। অ্যাবসলিউটলি স্যার। এবং রেডিও ইউনিভার্সিটি কাজ কিন্তু তাই করেছে এবং Right. তাই কিন্তু করে দেখিয়েছে আসলে। সেজন্যই তো স্যার That আপনার is- নাম্বার ওয়ানে আছেন আর কি স্যার এই Thank you, জায়গাটায়। স্যার thank you. আমি আরেকটা জায়গায় স্যার আপনাকে একটু প্রশ্ন করতে চাই। ম্যানেজাররা জি। অনেক সময় বলে যে কোনো কলিগ যদি টার্গেট আসলো তার কাছে, সে করতে পারতেছে না, অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট দিল বা কোনো একটা ক্যাম্পেইন আসলো, সে করতে পারছে না। এখন যখন বলে যে স্যার এটা আমি পারতেছি না, তখন ম্যানেজার বলে যে আপনার কাজ আপনি করবেন, কেমনে করবেন জানি না। আপনি ভাই এখানে অ্যাসাইন্ড হয়েছেন, আপনি এটা করে নিয়ে আসবেন, কেমনে করবেন আমি জানি না। এই যে একটা মেন্টালিটি বা এই ধরনের অ্যাপ্রোচ ম্যানেজারের পক্ষ থেকে, এটা কি আসলে সঠিক কিনা? Absolutely, this is a layman approach, and he is not a manager. He is not eligible for being a manager. I think wrong selection. Wrong selection, nothing else. Being a manager, he can't tell it. আপনি কিভাবে করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, আমি জানি না। কিন্তু অনেকেই তো বলে স্যার, এটা বলে, এটা প্রচুর লোক বলে স্যার। হ্যাঁ, এটা বলে, আমি জানি, আমি অনেকেই বলে, অনেক কোম্পানি এটা করে কি আসলে রেজাল্ট ওরিয়েন্টেড কোনো কাজ হবে, আদায় হবে? আপনার কাজ হচ্ছে বিইং এ ম্যানেজার, আপনার কাজ হচ্ছে তাকে ওয়ে আউট করে দেওয়া, কিভাবে যে করবেন তোমার প্ল্যান বের কাজটা, করা। হ্যাঁ, ওয়ে আউট করে দেওয়া, যেটা আমরা করি Right, স্টিল উই আর ডুইং দ্যাট, ওয়ে আউট করে দেওয়া, যে তুমি তোমার এই কাজটা তোমার থাকলেও তুমি এইভাবে করবো, একদম অ্যাবসলিউটলি তাকে। এবং তার নট অনলি দ্যাট, তার জন্যে যে নেসেসারি যে টুলস সেটাও তাকে দিতে হবে আপনার। অ্যাবসলিউটলি। আদারওয়াইজ এগুলো না দিয়ে যদি তাকে বলি যে তুমি কিভাবে করবা, কোত্থেকে করবা, করে আনো, আমি জানি না, আই ডোন্ট নো মানে হি ইজ এ ম্যানেজার অর নট, বুঝতে বাট আই পারছি। থিঙ্ক হি ইজ নট এ ম্যানেজার, রাইট স্যার। তার হি মানে ইজ নট অ্যাট অল এ ম্যানেজার। রাইট, আপনারাও শুনলেন আসলে এই ধরনের লোক কখনো ম্যানেজার হইতে পারে না। সো আজকেও হইতে পারেন এবং হওয়ানো উচিত নয়। হওয়ানো উচিত নয়। এবং রং সিলেকশন, ওই জন্য আমি আই রিপিট, রং সিলেকশন, Wrong selection. এতে কোম্পানির জন্য লং টার্মে ক্ষতি হয় কোম্পানি। সুইসাইডাল বলি স্যার আমরা, এটা একটা Right. সুইসাইডাল ওয়ার্ড। সো এই ধরনের কথাগুলো যারা বলছেন আজকের পরে আর বলেন না, কারণ আপনি যেহেতু শুনলেন আসলে এইটা কখনো কোনো ম্যানেজার এই কথা বলতে পারে না। আপনি কখনো আপনার কোনো কলিগ কোনো ঝামেলা পড়লে আপনার উচিত হচ্ছে তাকে একটা ওয়ে আউট দেখা বা ওয়ে ফরওয়ার্ড দেখানোর পরে দেন আপনি তার সঙ্গে থাকাইবেন। কোন জায়গাটা চ্যালেঞ্জ হচ্ছে সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলার জন্য ওর পাশে থাকা, তবেই কেবল আপনি একজন আসলে লিডার। এর আগে আমি না। শুধু বলেছি নট অনলি দ্যাট, যেগুলো আমাদের বিগ চ্যালেঞ্জ, ওকে, একসাথে আমাদের এমপিও, তার সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার, তিনজন ওই টপিক নিয়ে একসাথে বসবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক আর একসাথে বসবে, ডিসকাস করবে, ডিসকাস করার পরে তারপরেও যদি সমাধানে না আসতে পারেন আপনারা, তাহলে তার যে সিনিয়র আছে তাকেও আপনারা যুক্ত করবেন, করে একটা কনসেনসাসে আসা লাগবে আমাদের। আমি এই ইনস্ট্রাকশন সবসময় দিয়ে যাচ্ছি, আমি একটা কনসেনসাসে আমাদের আশা লাগবে যে ঠিক আছে এখন তাহলে এই কাজটা আমরা এইভাবে করব, ওকে। তারপর আপনি থ্রো করেন, আপনি এমপিও দেখেন, আপনি ইমপ্লিমেন্টেশনে যে তার কোন কোন জায়গায় সমস্যা হতে পারে সেটা আপনি সর্টিং করেন। এমপিও কমফোর্টটা তো আপনাকে বুঝতে হবে আসলে, বিগ চ্যালেঞ্জ এটা, তার কমফোর্টটা যদি আমরা না বুঝি তাহলে তো আসলে এটা হলো না আসলে। আমি আপনাকে বলেছি আমাদের, আমি একটা এক্সাম্পল আগেও বলেছি আপনাকে, যে এমন কিছু জায়গায় আমি পোস্টিং করেছি আসলে
নিউট্রাসিউটিক্যালস কোম্পানি কিন্তু আসলে নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্ট কিন্তু ডক্টরকে দিয়ে লেখানো রিয়েলি টাফ, অ্যান্ড স্টিল ইট ইজ। তো এমন কিছু জায়গায় আমি পোস্টিং করেছি, আমার একটু সাহসটা একটু বেশি, আমি আমার ওই মানে ছোটোবেলা থেকে আর কি, আমার এটা একটা মানে ক্যারেক্টার, আমার সাহসটা একটু বেশি আমার। Right, sir. দেখুন, যখন এই সমস্ত জায়গায় একটা দুইটা না, অনেক জায়গায়, অনেকগুলো টেরিটরি, রিমোট এরিয়া, মোস্ট রিমোট এরিয়া, ইউ কান্ট বিলিভ, আমি বুকে সাহস নিয়ে পোস্টিং করেছি। আমি সেখানে পোস্টিং করে যদি বসে থাকি তাহলে হবে? পোস্টিং করে যেটা করা লাগছে, যেটা নেসেসিটি, যে টুলস তাকে দিতে হবে, তাকে সাহস দিতে হবে, তাকে ওয়ে আউট করে দিতে হবে, সুপারভিশন সাপোর্ট, যেটাকে বলছে মোস্ট ইম্পর্ট্যান্ট সাপোর্ট, সুপারভিশন সাপোর্টটা সেটা দিতে হবে, সব কিছু। এবং এটাও সত্য, ওই কলিগকেও এগিয়ে আসতে হবে আসলে, ডেফিনেটলি, না আসলে হবে না স্যার, তাই না? তাকেও এই লাগবে। উভয়ের সম্মিলনই হচ্ছে সাকসেস। রাইট স্যার, আসবেই, আসতে বাধ্য, আসতে বাধ্য। এবং এসেছে। রাইট স্যার। স্যার, থ্যাংক আপনি ইউ স্যার। উদাহরণ, আপনি যদি স্যার, চিন্তা করেন স্যার, যে আমি যদি তাকে বলি, ভাই তোমার এই 5 লাখ টাকা তোমার ইয়ে আছে, এই বাজেট আছে, এই টার্গেট তোমাকে দেওয়া হলো, তুমি কিভাবে করবা না করবা, তাহলে তো সে তো মানে ভিন্ন পথ অবলম্বন করবে, সে পুরোটাই। যেটা কোম্পানির জন্য সর্বনাশ হবে। হ্যাঁ, মাল মাইগ্রেট করে হ্যাঁ, অন্য জায়গায় পাঠিয়ে যেটা আমরা দিব। বলেছি, যেটা আমি যে থিমটা আমি আজকেও আমার এমডি স্যারের সাথে আমি যেটা নিয়ে কথা বলে আসলাম, আমাকে অন্য একটি ইস্যুতে আর কি, যেটা সেটা হচ্ছে যে দেখুন, এবং আমার মাঝে অনেকগুলো মিটিংয়ে আমি ছিলাম, ঢাকার বাড়ি ছিলাম, যে মিটিংগুলোতে আমি সবসময় যখন আমি যেখানে প্রেজেন্ট থাকি, মানে ক্লোজিং স্পিচটা, ওপেনিং স্পিচ এবং ক্লোজিং স্পিচটা আমি সাধারণত দিয়ে থাকি। আমি এই জিনিসটা ক্লোজিং স্পিচে আমি যেটা বলি, টিম ডিসিপ্লিন, দিস ইজ এ মাস্ট। এটা আমার সেন্টেন্স, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স এটা। উইদাউট ডিসিপ্লিন একটা টিম উইনিং টিম হতে পারে না, ইম্পসিবল। যে টিমের মধ্যে ডিসিপ্লিন নাই, সে টিম উইনিং টিম হতে পারে না। অ্যান্ড ডিসিপ্লিনের সংজ্ঞাটা কী আসলে, উই হ্যাভ টু ডিসাইড দ্যাট, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন। শুধু কি আমার কথা, ঠিক আছে তুমি এই কয়টার সময় যাও, এই কয়টায় ফিরে আসো, এটাই কি ডিসিপ্লিন? নো, নো, মেনি থিংস ডিসিপ্লিন। ডেফিনেটলি। কলিগকে ডিসিপ্লিনের মধ্যে থাকতেই হবে আসলে, যেটা কোম্পানি পলিসি যেটা আছে, যে ডিসিপ্লিন। আমি একটা ভালো ড্রেস কোড যেটা মেনটেন করে অফিসে, সেটা ফলো করা তো একটা ডিসিপ্লিনের পার্ট আমার, Of অনেক course. বড় ধরনের পার্ট। অফকোর্স, আপনার শার্টের কলারটা উঁচু হয়ে আছে আরেকদিকে, এটা তো দেখাটা সুপারভাইজারের দায়িত্ব। দায়িত্ব। আপনার মোটরসাইকেলটা সে 7 দিন হয়তো বা 15 দিন ধুচ্ছে না, সে রাইট স্যার। অনেক ময়লা লেগে আছে। এটা এগুলো আসলে একটু বকাঝাকা করে বলার থেকে একটু সুন্দর করে তো বলতে পারি আমরা, সেটাই উচিত। এখন আমরা যেটা করি, আমরা মানে আমার টিমে করি না, আমরা যেটা করি, আমি সেটা শিখাইনি, অনেকেই আছে আমরা, যে এটা নিয়ে হয়তো তার সাথে একটু অ্যাভেলেবল হয় স্যার, এটা আসলে available। উচিত নয় আসলে। স্যার, আমি এখানে একটা রিসার্চ আপনাকে একটু শেয়ার করি আপনার থ্রুতে, আমাদের যারা দেখছেন তাদেরকে। লিডারশিপ চ্যালেঞ্জ নামক একটা বই ওয়ার্ল্ডে খুবই পপুলার হয়েছে, এবং এই বইটা একটা রিসার্চকৃত বই। এই বইটার মধ্যে একটা গবেষণার রেজাল্ট বলছে এরকম, যে ওনারা গবেষণা করে দেখলেন যে যারা টিম মেম্বার তাদেরকে প্রশ্ন করছিল যে আচ্ছা, আপনার টিম লিডার আপনার লাইফে কি কোনো রকম কন্ট্রিবিউট করছে আপনার ক্যারিয়ারের জন্য? তো ভাইবা থেকে বলছে যে না, এরকম নায়ের সংখ্যাটা প্রায় 50% লোক। বাকি 30% লোক পাওয়া গেছে বলে যে হ্যাঁ, কিছু একটা হয়তো বা করে, ওই রকম না। এরা বলে কি যে তাহলে কি করে এরা? বলে এরা হচ্ছে উপর থেকে যে মেসেজ আসে, এই মেসেজ খালি আমাকে দিয়ে দেয়, অ্যাজ লাইক মেসেঞ্জার বা পিয়ন যে কাজ করে সেও সেম কাজটাই করে। মাত্র 20% তাদের বসদের সম্পর্কে বলেছে যে হ্যাঁ, উনি তো আমাকে একটু কাজ শেখায়, আমাকে একটু পড়ালেখা করায়, আমাকে একটু মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট দেয়, আমি গ্রো করছি, আমাকে শেখায়, আমি তার কাছে শিখতে পারছি। এই যে মাত্র 20% লোক মনে করছে যে তার টিম লিডার একটা মানে কাজের মানুষ, বা তাকে দিয়ে কিছু কন্ট্রিবিউট করাচ্ছে, তার ক্যারিয়ারে কন্ট্রিবিউট করতেছে। রেস্ট 80%, অলমোস্ট 80%কে তারা মনে করছে অ্যাজ এ মেসেঞ্জার। স্যার, খুবই মেসাকের একটা কথা স্যার। এইটারই সাবসিকুয়েন্টলি যদি আমি আরেকটা রিসার্চ বলি, এই বইয়ের মধ্যে আরেকটা রিসার্চ বলছে যে যখন একজন টিম মেম্বার তার টিম লিডারকে নেগেটিভ লিডার হিসেবে ধারণ করবে, যে ইয়াস, এক্সাম্পল স্যার কামরুজ্জামান স্যার হচ্ছেন আমার লিডার, তা আমি বললাম যে উনি একটা নেগেটিভ মানুষ, এই ফিল আমার মধ্যে আসলে আমার মাত্র 31% আমি পোটেনশিয়ালিটি কাজে লাগাবো। অন দ্য আদার হ্যান্ড,
কামরুজ্জামান স্যারকে যদি আমি মনে করি যে স্যার তো খুবই ডাইনামিক, অনেক আইডল, হ্যাঁ আমি তাকে ফলো করতে পারি, এরকম ফিল করি, তাইলে 91% পর্যন্ত আমার পটেনশিয়ালিটি আমি কাজে লাগাবো। তার মানে আমি যদি নেগেটিভ লিডার প্রতিমান হয় একজন টিম লিডার, তাইলে ইউজ করতে পারবে তার কলিগের মাত্র 31% পটেনশিয়ালিটি, আর পজিটিভ লিডার হলে 91% পটেনশিয়ালিটি কাজে লাগাতে পারবে। এই যে এই জিনিসটা না অনেকে বুঝতেই চায় না যে ভাই আমি কোন কোন কাজগুলো করলে সে আমাকে নেগেটিভ বুঝতেছে, কোন কাজগুলো আমাকে পজিটিভ বুঝতেছে। যে কথাগুলো ছিল আপনি মাত্রই বললেন, অনেকগুলো কথা এখানে চলে আসছে। যে অনেকে তার জুতা পায়ে দিয়ে চিন্তা করে না, চাপায়া দেয়, কেমনে করবে জানে না, রাত 11টার পরে ফোন দেয়, এরকম আর অনেকগুলো ঘটনা স্যার। না দেখুন, আমি এই কথা আরও কয়েকবারই বলেছি আপনার, সাকসেস অথবা কেরিয়ার এটা শুধুই কি এমপিওর? নো। তারপরে যে আপনার রিজিওনাল এক্সিকিউটিভ, তারপরে যে অ্যাসিস্ট্যান্ট জোয়াল ম্যানেজার বা জোয়াল ম্যানেজার, তাদেরও তো আরও কেরিয়ারের প্রয়োজন আছে না? ডেফিনেটলি। এবং সবাই তো এক্সপেক্ট করে এটা, যে আমি Right. আরও উপরে উঠতে চাই। আসলে রাইট, এক্সপেক্ট করলেই তো হবে না, আমাকে তো আমার কাজ দিয়ে প্রমাণ করতে হবে, অ্যাবসলিউটলি। তাই না? সেই জন্য আমরা বলছি আসলে একজন এমপিও মানে পায়ে দিয়ে তুমি চিন্তা করে দেখো, তুমি যখন এখানে আসছো আজকে, মানে তুমি জোনাল ম্যানেজার হয়েছো, তুমি তো এমপিও ছিলে, এমপিও থেকে তো তুমি এখানে আসছো, যে তোমার উপর কি তখন কি এই যারা সুপারভাইজার আজকে যারা আছে, হ্যাঁ, তোমার উপর কি, তোমার তো সুপারভাইজার ছিল একজন, তখন কি সে তোমাকে এইভাবে তোমার দিয়ে কাজ করিয়েছে? তাহলে তুমি কিছুই শিখতে পারোনি। তাহলে তুমি কী শিখাবা তোমার এখন, তোমার যে আমি যে মেসেজটা দিব, একজন এমপিও যদি মনে করে আমার সুপারভাইজার ভেরি নেগেটিভ পারসন, দেখুন আমরা তাহলে সেই টিম দিয়ে আসলে খুব ভালো কিছু আপনি আশা করতে পারেন না। এই জন্যই আমরা বলি যে আমার সিস্টেম যেটা আমি যেটা বলি, আমার এটা অন জব ট্রেনিং। অন জব ট্রেনিং মানে কি? অন জব ট্রেনিং হচ্ছে রিপোর্টিংয়ে আসবে 9টা থেকে 9:15টার মধ্যে, কোনো কারণে 15 মিনিট লেট হতেই পারে, সেটা জ্যাম হতে পারে, বৃষ্টি হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। বিভিন্ন কারণে 9:15 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম ধরি। তারপরে 1 ঘন্টা তুমি করো, চা খাও ফিল্ডে, গল্প, তুমি যখন সুপারভাইজার থাকবে যে কদিন থাকুক ওখানে, চা খাও, তুমি গল্প গুজব করো, তার ফ্যামিলির কথা জিজ্ঞেস করো, তোমার বাচ্চাটা কেমন আছে, হ্যাঁ, ও যে জ্বর আসছিল ঠিক হয়েছে কিনা এখন, কোনো তোমার সাহায্য লাগবে কিনা এখন, এবং তোমার একজন কলিগ অসুস্থ হয়ে তোমার আসতে পারেনি, তুমি চলে যাও সেখানে, 1 কেজি ফ্রুটস নিয়ে যাও ভাই, তুমি 1 কেজি ফ্রুটস নিয়ে তার বাসায় যাও, যে তাকে দেখে আসো, ইউ ডোন্ট ওয়ারি, তোমার যে অর্ডারটা বা তোমার এরিয়া কাভারেজটা আমরা দেখতেছি, তুমি রিল্যাক্স করো, বাসায় থাকো, হ্যাঁ, ভাবিকে বলে আসবো, তার দিকে টেক কেয়ার করবেন, কোনো ওষুধ লাগবে কি না বা কোনো কিছু যদি প্রয়োজন হয় আপনি ফোন দেবেন, নিঃসংকোচে আমাদেরকে ফোন দেবেন। আমি কিন্তু কোনো বানিয়েও বলছি না, বাড়িয়েও বলছি না, এই ধরনের ইনস্ট্রাকশন কিন্তু আমার টিমের মধ্যে আমার দেওয়া আছে, এবং এইখানটায় আমি খুব স্ট্রিক। আমি এখানে কোনো রকম এই সমস্ত ব্যাপার কোনো রকম মানে নেগলিজেন্সি শো করা, মানে এটা ইট উইল বি ক্রাইম। ক্রাইম। রাইট স্যার। এবং আপনি দেখুন, মানে কলিগের নলেজ বাড়ানোর জন্য আরও যেটা করি, উইকলি একটা সেশন করি, কিন্তু আমরা রোল প্লে সেশন যেটাকে বলি আমরা, রোল প্লে সেশন কিন্তু এটা রিজিওন ওয়াইজ কিন্তু আমাদের, অ্যান্ড দিস ইজ এ মোস্টলি আমরা এটা থার্সডেতেই করে থাকি আর কি, 1 ঘন্টা বা 2 ঘন্টা, অর্থাৎ এটা রিফ্রেশার্স কোর্স, মানে যেটা প্রোডাক্ট নলেজকে একটু শার্প করার জন্য আর কি, যেটা করে থাকি, হয়তো 1 সপ্তাহে হয়তো 2টা প্রোডাক্ট, আর 1 সপ্তাহে রোল প্লে সেশন, ভেরি মাচ ইফেক্টিভ। আমরা জিবিএস করাই, মানে বিভিন্ন আমাদের হাতে আছে, অর্থাৎ কলিগ ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান স্যারের কাছ থেকে কিন্তু আমরা শিখেছি আসলে। এটা তো কলিগ ডেভেলপমেন্ট যদি আপনার না হয়, আপনি কোম্পানি ডেভেলপমেন্ট আপনি আশা করতে পারেন না। আপনি কোম্পানি প্ল্যান কারা আসলে, আমিও বুঝতে কোম্পানি লাইফ কারা, ওই সমস্ত কলিগ যারা রোদে ভিজে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে যারা কোম্পানিকে কন্ট্রিবিউট করছে, এরাই হচ্ছে কোম্পানি প্রাণ, এরাই কোম্পানিকে ডমিনেট করছে, এরাই কোম্পানিকে বাঁচিয়ে রেখেছে। এই ফিলিংসটা যদি আমার মধ্যে না আসে, আই এম নট এ লিডার। স্যার, রেডিয়েন্ট বাংলাদেশে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য কলিগদের অনেক বড় কন্ট্রিবিউট করে, এটার আমি তো একটা বড় প্রমাণ স্যার। কীরকম? বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং স্কিল হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশের একমাত্র কোম্পানি, দ্যাট ইজ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, প্রথম ফার্স্ট লাইন ম্যানেজার থেকে তাদের সারা বাংলাদেশের
ফার্স্ট লাইন ম্যানেজারদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানোর জন্য ট্রেনিং হাতে নিছে। অলরেডি আমরা স্যার 10টা ব্যাচ কভার করেছি। কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট লাইন লেভেলটাতে এইভাবে করায় নাই। এখানে টপ টায়ারের অনেক কোম্পানি আছে, কোনো কোম্পানি করে নাই। আমি তো এটা জ্বলন্ত সাক্ষী, কারণ ট্রেনিংটা আমি করাচ্ছি ইভেন। সো এই যে জায়গাটা, অন্য কোম্পানিগুলো এখন পর্যন্ত এই জিনিসগুলোকে ওইভাবে চিন্তা করে না। ইয়াস, রিসেন্টলি এরিস্টো ফার্মা হাতে নিয়েছে। এরিস্টো ফার্মা সারা বাংলাদেশ ব্যাপী করার জন্য অলরেডি একটা পাইপলাইন তৈরি করেছে। তো এই যে চিন্তাটা করা, যে ডেভেলপমেন্ট করার যে একটা প্রক্রিয়াটা এবং কন্টিনিউয়াস ব্যাপী, আপনাদের তো আলাদা একটা স্যার ট্রেনিংয়ের বিল্ডিংই আছে উত্তরাতে, ওইখানে সারাদিন খালি ট্রেনিংই হয়। রাইট। তো এই যে চিন্তাটা করা, কারণ আপনারা স্যার মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো থেকে আপনারা আসছেন বিধায় ওই ফ্লেভারটা এটার মধ্যে, যে আসলে পিপল ডেভেলপমেন্ট ছাড়া ভালো করা যাবে না, এই কালচারটা, এটা স্যার রেডিয়েন্টের প্রতিনিয়ত আপনারা ফলো করছেন, যেটা আমার কাছে মনে হয় যে অন্য কোম্পানি এটাকে আসলে অনুসরণ করা খুব খুব দরকার। বাংলাদেশে আসলে সামনে যে দিন আসতেছে মুক্তবাজার অর্থনীতিতে পিপল ডেভেলপমেন্ট ছাড়া একবারে খুবই ম্যাসাকার হবে স্যার। টাকা পয়সা দেখা ডাক্তারদেরকে প্রোডাক্ট লাগাতে পারবে না, কারণ এত এত ভালো ভালো পলিসি হয়ে যাচ্ছে সামনে, ডাক্তার টাকা নিয়ে উল্টা ডাক্তার বিপদে পড়বে, ওই কোম্পানির নামে জরিমানা হবে। তো এই জায়গাটা থেকে যদি এখনই না বেরোয়, আলটিমেটলি এটা চরম ঝামেলা মধ্যে যাবে স্যার। তো সেই জায়গাটা স্যার রেডিয়েন্ট অনেক ভালো কাজ করছেন স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবং আপনি স্যার একটা লম্বা সময় আমাদেরকে দিলেন স্যার। আমি এবার আপনাকে লাস্ট যদি একটা প্রশ্ন করতে চাই, আমাদের এই ওভারঅল আজকের সেশনে আমাদের দর্শকদের জন্য, যদি নিউট্রাসিউটিক্যালস মার্কেটে সে ভালো করতে চায়, সেলসের যে কোনো সেগমেন্টেরই হতে পারে, তাদের উদ্দেশ্যে স্যার আপনি 2 বা 3টা কোনো পয়েন্ট স্পেশাল বলতে চান। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একই কথা আসলে বারবারই বলবো, একজন কলিগ যদি শুরু থেকে সে যদি মনে করে যে আমি এখানে আমার কেরিয়ার ডেভেলপ করব, তাহলে আমি বলবো যে তার প্রথম চিন্তা করা উচিত আমার ডেডিকেশন, ডেডিকেশন, রাইট। এবং আরও চিন্তা করা উচিত এর পাশাপাশি আমার প্রফেশনের প্রতি আমার অনেস্টি, অনেস্টি, রাইট। সেলসম্যান বুকে থাকতে হবে অসীম সাহস, রাইট স্যার। তাকে মনে করতে হবে নাথিং ইজ ইম্পসিবল ফর মি, অন দ্য আদার হ্যান্ড এভরিথিং ইজ পসিবল ফর মি, এভরিথিং ইজ পসিবল ফর মি। ডেফিনেটলি স্যার। সেলসম্যানের যদি সাহস না থাকে বুকে, তাহলে কিন্তু সেলসম্যানশিপ চালিয়ে নেওয়া কিন্তু আসলে কঠিন। আর এই ইয়াং পার্সন আসলে মাস্টার ডিগ্রি পাস করে আসছে, সো দ্যাট কেন পারবে না আসলে? হ্যাঁ, তাই আমি মনে করি সবাই সিনসিয়ার যদি হয়, বিশেষ করে কোম্পানি যেগুলো, প্রত্যেকটা কোম্পানিরই আসলে সেট একটা অ্যাসাইনমেন্ট থাকে। সেই অ্যাসাইনমেন্টগুলো আসলে যদি ইথিক্যাল অ্যাসাইনমেন্ট হয়, আমরা যেমন ইথিক্যাল প্র্যাকটিসে আমরা অত্যন্ত বিশ্বাস করি আমরা, হ্যাঁ, আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে শিখিয়েছেন ইথিক্যাল প্র্যাকটিস এবং ইথিক্যাল কাজ যদি তাকে দেওয়া হয় এবং সেই কাজগুলো যদি সে ঠিকঠাক মতো করে এবং তার কাজের মধ্যে যদি সিনসিয়ারিটি থাকে, অনেস্টি থাকে, আমার মনে হয় যে প্রত্যেকেরই কেরিয়ার করা সম্ভব। আর যদি সে মনে করে না, আপনি যেটা বললেন যে এটা যদি টেম্পোরারি বেসিসে নেয়, নো, শর্টকাট বলে কোনো কথা ডেভেলপমেন্টের জন্যে সত্যিকার অর্থে শর্টকাট কোনো পদ্ধতি নাই এবং নাই আসলে। আসলে নাই স্যার। মানে বড় হতে চাইলে আজকে আপনি যেখানে বসে আছেন, আপনি কোথা থেকে আসছেন দেখেন স্যার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে, এবং সেখান থেকে আসছেন না আপনি এখানে, রাইট তাই না? আজকে কোথায় আসছেন আপনি? আজকে আপনি এখানে আপনার স্টুডিওতে বসে আমার সাক্ষাৎকার নিচ্ছেন আপনি, রাইট স্যার। এটা আছে অ্যাবসলিউটলি গড ব্লেস, রাইট স্যার, তাই না? সো দ্যাট অনেকের দোয়া, so that everyone I think মানে it is possible for everyone. মানুষ চাইলে Possible যে for কি everyone. পারে, মানুষ আমি কেন জানে না পারবো স্যার। না, আমি কেন পারবো না, এই বিশ্বাসটা আমার মধ্যে থাকা লাগবে। রাইট আমি স্যার, কেন পারবো না, আমি অবশ্যই পারবো। আমি শুধু আমি যেগুলো বললাম এগুলো থাকা লাগবে, নাথিং এলস। রাইট স্যার। স্যার, আপনার কথা সূত্র ধরেই আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই, আসলে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। মানুষ সেই স্বপ্নটাকে ছুঁতে চাইলে অসীম সাহস, ডেডিকেশন, অনেস্টি, এই বিষয়গুলো নিয়ে তার সর্বোচ্চ এফোর্টটা দিলে সে সেই বিষয়টাকে ধরতে পারবে এবং পারবেই। আজকে আমরা অনেকটা টাইম ধরে কথা বলেছি। যারা আমাদেরকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই ভিডিওটা আপনি শেষ করার পরে কমপক্ষে আরও 5 বার দেখেন। কেন?
একবার দেখাতে সব জিনিস মানুষ মেমোরিতে নিতে পারে না, সেজন্য মিনিমাম 5 বার দেখবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার টিমকে একটু শেয়ার করতে পারেন, বা আপনার কোনো বসকে শেয়ার করেন, আপনার কোনো কলিগকে শেয়ার করেন, উনিও এখান থেকে হয়তো অনেক উপকৃত হবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই ভিডিওটাতে কোনো কপিরাইট নাই, আপনি ডাউনলোড করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, রাইট? তো সবাই ভালো থাকবেন। এবং আমরা যারা নিউট্রাসিউটিক্যালস মার্কেট নিয়ে কাজ করছি, এই মার্কেটটাকে আরও অনন্য উচ্চতায় নিতে চাইলে সায়েন্টিফিক ইনফরমেশনগুলো আরও বেশি বেশি দিবেন, ডাক্তারদের সঙ্গে সায়েন্টিফিক অ্যাপ্রোচগুলো বেশি করবেন। এই প্রত্যাশা রাখছি নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।